গল্প শেহরোজ কলমেইশরাত জাহান দুটি। তৃতীয় পর্ব। জুলজুল চোখে তাকিয়েই সাজ দেখল নাকের পানিতে, চোখের পানিতে ঝুমা শেখের কাজল আর মেকআপ ঘেটে যাওয়া মুখটা ওর মুখের ওপর ঝুঁকে আছে। তার নাকের পানি গড়িয়ে এসে ওর গালের ওপর পড়বে পড়বে এমনই মুহূর্ত। অবিলম্বেই সে শোয়া থেকে উঠে বসল। ছি, তুমি একটা কি? বলে উঠেই সাজ ধমকাল আন্টিকে, যাও, নাকটা পরিষ্কার করে আসো আগে। তা বোধ হয় কানেই পৌঁছল না ঝুমার। ওকে বসতে দেখেই সে আহাজারি শুরু করে দিল, অরে সাজু তুই তাজা হয়েছিস? আমার কইলজাডা আজরাইল খাবলা মাইরা নিয়াই যাচ্ছিল রে। আমি না হয় তরে ঘরের তুন বাইর রইতে কইছিলাম, তাই বইলা কি তুই এক্কেরে রাস্তায় বাইর হুই যাবি? নিচে ডাক্তরের ঘরে যাইতি, উফরে প্রফেসরের ঘরে যাইতি, তার উফরে না হয় ছাদেই যাইতি, কিন্তু সব ছাড়ি রাস্তায় দৌড়ায় নাগা সন্ন্যাসী হবার কইছে ক্যাডাই। সেই দিন তর হইলদ্দা সেকাট পিন্দাম চাইছিলাম বইলা তুই আমার মুখর উপর দি ড্রিম করি দরজা আটকাইলি। আমি কি রাগ করি রাস্তার রানী সুরাইয়া হয়েছি? গেলি তো গেলি, রাস্তা দেখলি না, ট্রেন দেখলি না, চিত্তর হই অজ্ঞান হই গেলি। শেরুজ বাজান যদি ওডে না থাইকত, হডে হডে টুকাইতাম তরে। শেহরোজের নামটা শোনা মাত্রই সাজের মনে পড়ে গেল বাচ্চা ছেলেটার কথা। আতঙ্কিত দেখালো তখন। ওই বাচ্চাটাও কি মরে গেল? সৌগতোক্তি গলায় বলে উঠল। দাদি সেখানেই বসেছিলেন। তিনি ওকে শান্ত করার আগেই ঝুমা শেখ এগিয়ে এসে ওর মাথা আর গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, ওই বেত্তামেজ শিবু তো সহিসালাম তো আছেলো। তুই দাপাদাপি করিস নে আর। মেলা ডর পাইছিস? খারা একটু দুয়াপরি ফু মারি দেই শৈলের মধ্যে। চোখে মুখে বড় বড় ফু পড়তেই সাজ বিরক্ত হয়ে আবার ধমক বসালো ঝুমাকে, থামবে। তোমাকে নাকমুখ পরিষ্কার করে আসতে বলেছি কিন্তু। এই ঝুমা। দাদিও বিরক্ত হয়ে বললেন, থামো তো ছেড়ি। আর জ্বালাইছনে ওরে। কিন্তু ঝুমা শেখ কি কারো কথাকে তোয়াক্কা করা মানুষ? ঝাড়ফুঁকের কাজ শেষ করে সেই বিছানা থেকে উঠে এলো আবার বুস্তানের কাছে। যে এই ঘরেই তার স্ট্যান্ডের ওপর চুপচাপ বসে এদের তামাশা দেখায় ব্যস্ত ছিল। মেকআপ ঘেটে যাওয়া মুখটা নিয়ে ঝুমা দাঁড়ালো তার সামনে। তারপর হঠাৎ দোয়া কালাম পড়ে তাকেও ফু দিতে আরম্ভ করলে তা দেখে বিরক্তের শেষ সীমায় পৌঁছল সাজ। দাদি বলে উঠলেন, পরে আবার ফুফা দিতাছিস ক্যারে? তখন আমরা তিনজন কপালিনীর মতো তাণ্ডব শুরু করছিলাম না চাচি? যেন গুরুত্বপূর্ণ কথা জানাচ্ছে ঝুমা তেমন মুখভঙ্গিতে বলল, এই বেডা তো ওই ঘরেই ছিল টিভির পাশে। খেয়াল করছিলাম ফালায় ফালায় উঠতেছিল আমাগো তিনজনের ক্যারোক্যারানি শুই না। নতুন মানুষ, নতুন জায়গায় আইছে। বুঝতাছই তো? ওটা পাখি, দাঁতে দাঁত লাগিয়ে রাগান্বিত চেহারায় সাজ সংশোধন করে দিল। আর দাদি জিজ্ঞেস করলেন, ও যে বেডা তা তুই বুঝবার পারলি কেমনে? সেই জবাবটা আর দিল না ঝুমা। চুপচাপ বুস্তানকে আবার ঝাড়ফুঁক শুরু করলে এবার সবাইকে চমকে দিয়ে বুস্তান কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, গেট আউট ডিমন। গেট অ্যাওয়ে ফ্রম মি। বলতেই থাকলো অনর্গল, সঙ্গে লাফঝাপও আরম্ভ করল। মেদবহুল ঝুমা শেখের অস্বাভাবিক সাজ বেচারাকে ভূতের ছবি স্মরণ করিয়ে দিয়েছে বলেই উত্তেজিত হয়ে ঝুমাকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। তা বুঝতে ঘরের কারোই বাকি নেই। দাদি হেসে অস্থির। ঝুমা বেগম ক্ষিপ্ত হয়ে উঠল তখন, স্ট্যান্ডটা ধরে ব্যালকনিতে পাখিটিকে নিয়ে যেতে যেতে বকাঝকা করল, পাছায় এক উষ্টা দিয়া তরে মালুষিয়া পাড়াই দিমু, বজ্জাত ফাঁকি। আমারে ডিমন কস? তুই ডিমন, শতান বেডা। ব্যালকনিতে স্ট্যান্ডটা ঠাস করে রেখে বলল, থাক তুই এহানেই। ঘরে আর জায়গা হবে না তর। ফিরে এলো সে এরপর। গুম হয়ে বসে থাকা সাজ তখন জিজ্ঞেস করল তাকে, আমি ঘরে ফিরলাম কিভাবে? রোজ থাকতে আবার কিভাবে? আমার বাজান হিম্যান তোর মতো হিপ্পোর বাচ্চারে কান্ধে উঠাই আনছে। আমি এহান্তে যাই হেতের লাই পুডিং বানামু। কত শক্তি খরচ হলো আমার ছাউডার। ভালোভাবে কথা বলো তো, ধমক মারল সাজ। চাপা রাগের সঙ্গে বলল, আমার সেন্স না ফিরিয়ে তাকে কোলে তুলে কে আনতে বলেছে? রাস্তার মধ্যে মানুষজন এটা দেখে কি ভেবেছে আমাদের? মনে হয় তর জ্ঞান ফিরতাছিল না কইয়াই ওই কোলে কইরা আনছে, বললেন আয়েশা খাতুন। Dekecha. আয়েশা খাতুনকে বিচার দেওয়ার মতো করে বলল ঝুমা, এই সামান্য মামলা তুমি বুঝলে ঠিকই, কিন্তু তোমার নাতনি বুঝল না। ও খালি ছেলেটাকে অপমান করার ধান্দা খোঁজে। কি দোষ করেছে রোজ?
দক্ষিণ খানের বাড়িটার কথা তো ওকে আমিই বলেছি। এতিম ছেলেটা দাদা দাদিরে ছেড়ে এই শহরে একার মতো এসে থাকছে বলে মায়া হয় আমার। আজকে ঝিলিকের বিয়েটা না হয়ে গেলে ওকে আমার জামাই বানাতাম। তাহলে একটা মাত্র মেয়েটাকে আমার ওই সুদূর ইতালি গিয়ে আরেকটা পয়দা করলেই হয়ে যাবে। ঝুমার কথার মাঝে হঠাৎ বলে উঠল সাজ, আজকে আঙ্কেল বাসায় ফিরলে 3 নাম্বারটার প্ল্যানিং শুরু করো। এখন আমার ঘর থেকে বিদায় হও। আমি একটু রেস্ট করব। কাট কাট সুরে বলেই সে শুয়ে পড়ল আবার। আয়েশা খাতুন নীরব দর্শকের মতো শুধু চুপচাপ হেসে গেলেন। আর ঝুমা শেখ বারো জেলার 12 মেশালি ভাষায় সাজকে বকাঝকা করতে করতে গেল বাসা থেকে বেরিয়ে। তারপর দাদিও আর বসে থাকেননি। রাতের খাবারের ইন্তেজাম করতে চলে গেলে সাজ সে সময় উঠে এসে ব্যালকনিতে বসল। বুস্তান ওকে দেখে খুশি হলো খুব। সে নানাভাবে অঙ্গভঙ্গি করে ওর মনোযোগ আকর্ষণের চেষ্টা চালাতে থাকলো আর ডাকতে থাকলো, হ্যালো ডার্লিং। সাড়া দিতে ইচ্ছা করলো না সাজের। ভাবশূন্য চোখে নক্ষত্রের আকাশ দেখতে দেখতে শেহরজের কথাগুলোকে স্মরণ করল। আজ 2 বছর হতে চলল সে রাতে ঘুমের সঙ্গ পায় না, সহজে কাউকে বিশ্বাস আর ভরসা করতে পারে না। মন খুলে কারো সঙ্গে কথা বলতে ভয় হয়, যদি মনের ভুলে সর্বনাশা সত্যটা বেরিয়ে আসে। অয়ন, রনি, এদের নানারকম দোষ থাকলেও ওরা দুজনেই নিজেদের বদলানোর কথা বলেছিল, অন্তত একবার সুযোগ চেয়েছিল। তখন একটা সুযোগ দেওয়ার কথা বন্ধুরাও বলেছিল, কিন্তু ওর যে সব থেকে বড় ভয় ছিল নিজের ভেতর লুকিয়ে রাখা ধ্বংসাত্মক সত্যকে ঘিরে। ওদের কারো প্রতি দুর্বলতা জন্মে গেলে সেই দুর্বলতা থেকে এই সত্য হয়তো প্রকাশ করে ফেলতে পারে সে। কিন্তু এই সত্যকে ধারণা করার ক্ষমতা যে ওদের ছিল না, যোগ্যতাও ছিল না। অথচ এভাবেই বা আর কতদিন? এমন যজ্ঞ কারো সন্ধান তো ওর জানা নেই। তাহলে কতদিন নিজেকে প্রাণ খুলে বাঁচা থেকে বঞ্চিত করবে সে? জীবনসঙ্গী ছাড়া কি জীবনটা পরিপূর্ণ হয়? দিনে দিনে নিজের মানসিক, শারীরিক অবস্থারও অবনতি ঘটছে। যে ভয়ঙ্কর সত্যের ভার ওকে বহন করতে হচ্ছে, তা থেকে নিস্তার না পেলে ও স্বাভাবিক একটা জীবনের কল্পনাও করতে পারবে না। আব্বু কি সেদিন একবারও ভাবেনি এই ভার সহ্য করার ক্ষমতা তার ছোট্ট নাজুক মেয়েটার জন্য কতটা কঠিন হতে পারে? ইউফ এটা কি ভাবছিস তুই? হঠাৎ মাথা চেপে ধরে সাজ স্বগতোক্তি করল বিড়বিড়িয়ে। আব্বু কি সেদিন একটা সেকেন্ড ভাবার মতো অবস্থাতে ছিল? সে কি জানতো ওটাই হবে তার আর আমার শেষ সাক্ষাৎ? টপ টপ করে নোনাজল পড়তে থাকলো ওর কোলের ওপর। দীক্ষিণ খান, রাত 9টা 40। নক্ষত্রনিবাস, সাজের মা আইরিন খানের ছোট স্বপ্নমহলের নাম। মূলত এটি ডুপ্লেক্স নয়, হাফ ট্রিপ্লেক্স বাড়ি। স্ত্রীর এই স্বপ্নমহলের কথা যেদিন প্রথম জানলেন সাজের বাবা অমর সাহেব, তারপর থেকেই মানুষটি খোঁজ আরম্ভ করেন প্রকৃতির কাছাকাছি নিরালায় থাকার মতো একটি জায়গা। একদিন পেয়েও যান লোকচক্ষুর আড়ালে থাকা 12 কাঠার এই খালি জায়গাটি। পেশাতে আইরিন স্থাপত্যশিল্পী থাকায় তার স্থাপত্যবিদ্যা আর ইন্টিরিয়র কোর্সের সমস্ত মেধাকে কাজে লাগিয়ে দেন এই বাড়িটির পেছনে। তবে বাড়িটি তৈরির সময় খালিদ উসমান পাশে থেকেছিলেন ছোট ভাইয়ের। তার বিশেষ অবদানেই এই বাড়িটির এক বিশেষত্ব রয়েছে, যে সম্পর্কে সাজেরও অজানা। শেহরজ আছে এ মুহূর্তে নক্ষত্রনিবাসেরই টেরাজো ছাদটিতে। রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিচে ঝুঁকে পর্যবেক্ষণ করছে আকাশ আর ইব্রাহিম খলিলের কাজগুলো। এর মাঝে চিলেকোঠা থেকে বেরিয়ে এলো সাব্বির। চুপচাপ শেহরজের পিছু এসে দাঁড়ালে তাকে ঘাড় ফিরিয়ে না দেখেই জিজ্ঞেস করল শেহরজ, অল ওকে? হ্যাঁ, কানেকশনের তো প্রবলেম নেই। সবগুলো ক্যামেরার পজিশন একদম ঠিকঠাক আছে। কিন্তু দ্বিধান্বিত মনে সাব্বির থেমে গেল। শেহরজ ফিরে দাঁড়ালো তখন। ভ্রু নাচিয়ে তাকে ইশারায় জিজ্ঞেস করল, কিন্তু কি? ওর বেডরুমে স্পাই ক্যামেরা আমার পছন্দ হচ্ছে না, অকপটে জানিয়ে দিল সাব্বির। আমার কাজের সময় অন্য কারো পছন্দ, অপছন্দকে কেয়ার করি না আমি, চাচা ছোলা সুরে জবাবটা দিয়ে শেহরজ নিচে চলে গেল। আর এই জবাবটা সাব্বিরের একদমই ভালো লাগলো না। সাজের প্রাইভেসির সঙ্গে আপোস করার কথা ভাবলেই নিজেকে কেমন আরও বেশি অপদার্থ, অযোগ্য মানুষ লাগছে তার। কাজ শেষ করেই লিভিং রুমে এসে কাউচের ওপর গড়িয়ে পড়ল ইব্রাহিম খলিল। আকাশও বসে পড়ল সোফায়। শেহরজ বাসার ভেতরের চারদিকটা ঘুরে দেখছিল তখন।
ওদের দুজনকে দেখে কিছু একটা বলার জন্য মুখ খুলতে গেলেই ইব্রাহিম তড়িঘড়ি করে বলে উঠল, সন্ধ্যা থেকে একটানা কাজ করেছি, বসো। সব কাজ শেষ করেই এসে বসেছি। আধা ঘন্টার মধ্যে আর কোনো কাজ দিও না এই বুড়া মানুষকে। কে বুড়ো মানুষ? কৌতুক করে বলল আকাশ, আমি তো এই টিমে কর্নেল ছাড়া আর কাউকেই বুড়ো দেখি না, কর্নেলকেও তো বুড়ো বলতে অসুবিধা লাগে। ব্যাটা, আমার দিকে তাকা। ইব্রাহিম আকাশের ঘাড়টা ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, তুই আমার ছেলের নামের একটা কলঙ্ক। কিন্তু আমার বাপের জানাজা হয়ে গেছে আরো 4 বছর আগে। হাসতে হাসতে বলল আকাশ। দুজনের মশকরার মাঝে সাব্বিরকে দেখা গেল দোতলা থেকে নামতে। চোখে মুখে আধার তার। সেটা দেখে ওরা দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে তাকালো শেহরজের দিকেও। শেহরজ অবশ্য নির্বিকার দাঁড়িয়ে ক্যাবিনেটের ওপর রাখা কাচের জারটা দেখছে মনোযোগের সঙ্গে। গোল একটি কাচের জারে ছোট এক টুকরো অরণ্য যেন। এটা আজ সন্ধ্যাতেই সাব্বির এনেছে। আইরিন আর সাজ দুজনেরই নাকি ভারী পছন্দের জিনিস এটা। কিন্তু সাব্বির জানে না এটা শেহরজেরও বেশ পছন্দের, আর সে মানুষটা পৃথিবীতে মায়ের পর কেবল পাহাড় অরণ্যের প্রতিই দুর্বল। এমনিতে বাড়িটাও খুব ভালো লেগেছে ওর। আইরিন খান যে আভিজাতিকভাবেই শৌখিন আর রুচিশীল মানুষ ছিলেন, তার পরিচয় এই বাড়িটির প্রতিটি অংশই জানিয়ে দিচ্ছে। সাব্বির এসে আকাশের পাশে বসলে ইব্রাহিম ডেকে উঠল তাকে, কি ব্যাপার কুখ্যাত হ্যাকার মশাই? কাউচে চিত হয়ে শুয়ে পা নাচাতে নাচাতে সাব্বিরকে জিজ্ঞেস করল, মেজাজ টেজাজ ভালো তো? সাব্বির কোনো জবাব দিল না। আকাশের ফোনটা নিয়ে বাড়ির এক অংশের স্পাই ক্যামেরার সঙ্গে সেটাকে যুক্ত করতে থাকলো চুপচাপ। আজ বাড়ির প্রতিটি কোণাতে শেহরজ স্পাই ক্যামেরা বসিয়েছে আকাশ আর ইব্রাহিমকে দিয়ে। আগামীকাল থেকে প্রত্যেকে বাড়ির এক একটি দিকের ওপর নজরদারি চালাবে, পালাক্রমে রাতেও জাগবে সকলে। সাজের ওপর খুব শীঘ্রই যে আক্রমণটা আসতে চলেছে, এটা তারই পূর্ব সতর্ক। সাব্বির একজন উচ্চ পর্যায়ের হোয়াইট হ্যাকার। পরিষ্কার করে বললে যে কোনো কল্যাণকর কাজের ক্ষেত্রে সে হ্যাকিং করে থাকে। শেহরজের এই দলে একমাত্র সেই অসামরিক ব্যক্তি। তবে 4 মাস হতে চলল প্রায় প্রতিদিনই তাকে শেহরজ সহ দলের বাকি সদস্যরা নানান রকম প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যার নমুনা দেখিয়েছে সেই গতকাল সাজকে রক্ষার সময়। যেটা খুবই প্রশংসনীয় ছিল বলে শেহরজ তাকে নিয়ে আশাবাদী। সাব্বিরের মুখোমুখি এসে বসল শেহরজ। ঠিক তখনই ওর ফোন বাজল। স্ক্রিনে মেজর শেহনান নামটা দেখে শেহরজ মজা করে বলে উঠল, ব্যাটালিয়ন, আমার না হওয়া ব্রাদারের কল। কথাটা শুনেই সকলে উৎসুকভাবে তাকালো ওর দিকে। আরতে আজ বড় বড় টাটকা ইলিশ ঢুকতে দেখলাম ভাই। ভাবির জন্য এসে নিয়ে যেতেন, মেজর জানালো ফোনের ওপাশ থেকে। মুচকি হাসল শেহরজ, তাই নাকি ভাই? আপনার ভাবির টাটকা ইলিশ খুবই পছন্দ। তাহলে তো আসতেই হচ্ছে। আপনি আরো থেকে বের হয়ে আসছেন, তাই না? জি ভাই। বাসার পথ ধরেছি। আমি তো গরিব মানুষ, অত দামের ইলিশ খাওয়ার তাওফিক নাই। ইলিশ তো আপনাদের ধনী মানুষজনের জন্য। সেইফলি চলে আসুন মেজর, বলে কলটা কেটে দিল শেহরজ। গুরুগম্ভীর মুখটা ফোন থেকে তুলে জানালো ওদেরকে, টার্গেট ধানমন্ডিতে একা যায়নি। সঙ্গে আরো অফিসার ঢুকেছে ওই বাড়িতে। খাটুনি তো বেড়ে গেল। পেটে হাত ডলতে ডলতে বলল ভোজনপটু ইব্রাহিম, খাওয়া দাওয়াটা এখনই সেরে নিই তাহলে, যাতে জলদি হজম হয়ে পেট ক্লিয়ার করে বের হওয়ার সুযোগ পাই। তার কথা শুনে গা দুলিয়ে হাসতে থাকলো আকাশ, বলল, আপনার মতো যদি হতে পারতাম। অপারেশন শেষ না করা পর্যন্ত আমার আর খাওয়া হবে না। তার চেয়ে বরং টার্গেট প্র্যাকটিস করি গিয়ে। সারাদিনে যথেষ্ট করেছো। Aranaya. ব্রেইনকে রিল্যাক্স করাও আর মাইন্ডকে স্ট্যাবল। নির্দেশ গলায় শেহরজ বলল, আজকের অপারেশনের ওপর আমাদের সামনের প্ল্যান ডিপেন্ড করছে। এমনকি তোমাদের বাঁচামরাও। ওকে, কাঁধ ঝাঁকাল আকাশ। তাহলে আমিও যাই, দেখি খাদ্যমন্ত্রী ইব্রাহিম খলিলকে দেখে কটা গলাধকরণ করা যায় কিনা। এই না হলে বাপকা বেটা। বলেই দরাম করে আকাশের পিঠে চাপড় মেরে বসল ইব্রাহিম। শক্তপোক্ত শরীরটা না হলে আকাশের দম বেরিয়ে যাওয়ার উপক্রম হতো এই চাপড়টাতে। ইব্রাহিম খলিলের সন্ডা মতন দেহের ওজন যেমন ভারী, তেমন তার কিল থাপ্পড়ের ওজনও। চোখমুখ কুঁচকে জ্বলতে থাকা মাঝপিঠে হাতটা পৌঁছনোর চেষ্টা করল আকাশ, পারল না। তা দেখে ইব্রাহিম তার ছোটখাটো ভুঁড়িটা কাঁপিয়ে হাসল একটু সময়।
তারপর চলে গেল আকাশকে তুলে নিয়ে রান্নাঘরে। আপনার ফোনটা চেক করুন, ভাই, সব ঠিকঠাক আছে কিনা, শেহরজকে বলল সাব্বির। প্রলম্বিত শ্বাস ফেলে শেহরজ সাব্বিরের পাশে এসে বসল। ফোনটা তার হাতে দিয়ে জিজ্ঞেস করে বসল হঠাৎ, তুমি কি সাজের সঙ্গে মিট করার চিন্তা ভাবনা করছো, আয়াজ? চমকালো সাব্বির। মূলত বিস্ময় চমকালো সে, আজ দুপুরের পর থেকেই তার মনটা বিষণ্ণ হয়ে আছে খুব। বোনটাকে কতগুলো বছর পর এত কাছ থেকে দেখল সে, অথচ নিজের পরিচয় এসে কথা বলার একটুখানি সুযোগও পেল না। তাই সত্যিই ভাবছিল সাজের সামনে গিয়ে একবার দাঁড়াবে কিনা। কিন্তু শেহরজের চোখে ধরা খেয়ে গেল সে। কি করে বুঝে ফেলল এই লোক? এখন আবার এ নিয়ে কি পরিমাণ বকাঝকা খেতে হবে কে জানে। অপ্রস্তুত হয়ে পড়ে প্রসঙ্গ বদলানোর চেষ্টা করল, তাই বলল, সাব্বির বলেই ডাকুন, ভাই, নয়তো কখনো ভুলচুক হয়ে যেতে পারে। আমি সাজের বড় ভাই আয়াজকেই দেখছি এখন। কর্কশভাবে বলল শেহরজ, আমার ব্যাটালিয়নের কোনো ব্যাটেলার নও তুমি এই মুহূর্তে। বাংলাদেশ আমার মায়ের মাদারল্যান্ড হতে পারে, কিন্তু আমার না। আমার মা তার দেশটাকে ভালোবাসে আর আমি তাকে। তাই জন্যই আমি ছুটে এসেছি এখানে। নয়তো এই দেশের সরকার স্বৈরাচার, নাকি অন্য দেশের এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে এই সরকার, নাকি দেশটাকে অন্য দেশের কাছে বিক্রি করে দিচ্ছে সরকার, এইসব নিয়ে আমার মাথা ব্যথা থাকবে কেন? তুমি কি দেখনি তোমার চাচা আমাদের ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের সহযোগিতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের অর্গানাইজেশনের কল্যাণে নিজেকে পুরোপুরি ডেডিকেট করে দিয়েছে। তার মতো একজন জিনিয়াস সায়েন্টিস্ট কিছুদিনের মধ্যেই সারা পৃথিবীর কাছে পরিচিতি পেতে যাচ্ছিল তার তৈরি এক্সেপশনাল ইলেকট্রনিক ডিভাইসটার জন্য, যদি সেটা আজ আমেরিকা প্রেসিডেন্টের হাতে তুলে দিত সে। কিন্তু সে কত বড় স্যাক্রিফাইস করেছে ভাবতে পারছো, আয়াজ? তার সম্পূর্ণ যুবককালই সে পার করে দিয়েছে এই প্রফেশনে। অর্থের চেয়েও বেশি চেয়েছিল সে খ্যাতি, একজন বাংলাদেশি সায়েন্টিস্ট হিসেবে, যাতে সারা বিশ্ব চিনতে পারে তাকে, কিন্তু এখন তাকে গোটা জীবন সকলের আড়ালে কাজ করে যেতে হবে কেবল আমাদের অর্গানাইজেশনের জন্য। তুমি কি তার চেয়ে বেশি স্যাক্রিফাইস করেছো, বলো? শেষ বেলায় সাব্বিরকে কড়া সুরে ধমকেই উঠল শেহরজ। তারপরই আবার বলে চলল, একবার ভাবো মেজরের কথা। কয়েক মাস আগে মরতে মরতে বেঁচে ফিরেছে সে। বুকে তার ভাইয়ের মৃত্যুর হাহাকার। ভাইয়ের ডেডাবডিটা পর্যন্ত শেষবারের জন্য দেখতে পারেনি। নিজের জীবনের ঝুঁকি রয়েছে তার এখনো, চাইলেই দেশের বাইরে চলে যেতে পারত সে কোনো এক উপায়ে। কিন্তু দেশপ্রেম তাকে ঠেকিয়ে দিয়েছে। অপারেশন হান্ট দ্য র্যাট তাকে আয়রন ম্যানে পরিণত করেছে। এই হান্টার টিমে তার মতো আবেগশূন্য, পিছুটানশূন্য হয়তো আর কেউ নেই। বাকিরাও জানের কথা, পরিবারের কথা ভুলে দিনরাত লেগে থাকছে কাজে, চাইলেও পরিবারের সঙ্গে একটাবার দেখা করার কথা চিন্তাতেও আনছে না। কারো কন্ট্রিবিউশন কম নয় এই অপারেশনে। শুধু তুমি নিজের শক্ত মনোবলকে হারিয়ে ফেলছো তুচ্ছ ভাই আবেগের কাছে। Tucha. আহত চোখে তাকালো সাব্বির। হ্যাঁ তুচ্ছই, শ্রাগ করে বলল শেহরজ। তুমি এ কথাতে দুঃখ পেলেও আমি এটাই বলবো, এই অপারেশনের কাছে তোমার বোনের জন্য তোমার এসব কষ্ট, আবেগ আমার কাছে একদম তুচ্ছ। আচ্ছা একটা কাজ করো তুমি, সাজকে কল করো এখনই। হতবুদ্ধি দেখালো সাব্বিরকে। তার চেহারা দেখে শেহরজ সোফায় গা এলিয়ে আরাম করে বসলো। উহু, আমি একটুও মজা করছি না। তুমি যে বোনের জন্য আবেগে ভেসে যাচ্ছ সেই বোন বহু বছর পর তোমার ফোন কল পেয়ে কি বলে শুধু সেটা শুনতে চাই। আপনি সত্যিই চাইছেন ওকে কল করি? অবাক সাব্বির। জবাবে চোখের ইশারায় শেহরজ ফোনটা করতে বলল সাজকে। সাব্বির একটু দ্বিধায় পড়ল প্রথমে। দলপতি যে চটে আছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর কথা মতো এই কলটা এখন না করলে নিশ্চিত আরও চটে যাবে। আবার সত্য হলো, সাজের প্রতিক্রিয়া কি হয় তা জানার জন্য তার মনটাও কিছুটা ব্যাকুল। তাই কলটা করেই ফেলল সাজকে। কল হতে হতে কেটে যাওয়ার আগ মুহূর্তে ধরল সাজ, হ্যালো। K. স্ক্রিনে নাম্বারের বদলে প্রাইভেট number লেখা দেখে সে ভ্রুজোড়া কুঁচকে ফেলেছে। বনের কণ্ঠ পেয়ে শেহরজের ইশারায় কলটা উচ্চ শব্দ করে দিল সাব্বির। উত্তেজনায় কম্পিত গলায় বলল, আমি আয়াজ বলছি, সাজ। চুপ করে নীরবতা নেমে এলো ফোনের ওপাশে। কয়েক মুহূর্তের মৌনতা কাটিয়ে সাজ মিহি কণ্ঠে বলল, আয়াজকে। এ নামে তো কাউকে চিনি না।
আমি আয়াজ ফারদিন, সাজ। তোর ভাইয়া। ধুর বেটা, আচমকা বিশাল এক ধমক দিয়ে বসল সাজ। আপনি আয়াজ কিংবা ফাইয়াজ ফারদিন হন। আমি এ নামে কাউকে চিনি না। তাহলে ভাই হলেন কি করে? মেয়ে মানুষের নরম কণ্ঠে হঠাৎ এমন ধমকানি ঠিক কতটা অদ্ভুত আর বাজে শোনায়, তা আজ বুঝতে পারল সাব্বির নিজের বোনের কৃপায়, আর চোখে শেহরজকে দেখে নিল একবার। মাথাটা সোফার গায়ে গড়িয়ে দিয়ে সে চোখ বুজে মুচকি মুচকি হাসছে। ছোট করে শ্বাস ফেলল সাব্বির। সাজকে বলল, আচ্ছা চিনতে হবে না, না চেনার মতোই কাজটা করেছি আমি। তবুও একবার দেখা করবি আমার সঙ্গে। যদি দেশে আসি। আশ্চর্য। তারস্বরে বলে উঠল সাজ, চিনি না, জানি না কে দেশে আসবে না বিদেশে আসবে, তার সঙ্গে আমি দেখা করব কোন খুশিতে। কিসের ধান্দায় কল করেছেন? হ্যাঁ। কিসব প্রাইভেট আজগুবি নাম্বার থেকে কল করে ভাই বোন গীত ধরেছেন? লাদা বাচ্চা পেয়েছেন আমাকে, যে যা বলবেন তাই শুনব। আমার বাসার সামনে আপনাকে পেলে গুলিস্তানের মলম বিক্রেতাদের ডেকে এমন মলম লাগাবো যে সারা জীবনের জন্য শখ মিটে যাবে আমার সঙ্গে দেখা করার। শেষে বাজখাই গলায় ধমক বসিয়ে দিল, ফোন রাখুন, ভণ্ড লোক। ফার্দার আমার নাম্বারে কল এলে জায়গা মতো ইনফর্ম করব। খট করেই কলটা কেটে দিল সাজ। জায়গা মতো ইনফর্ম করব বলতে যে সে চাচা খালিদকে বুঝিয়েছে তা বুঝতে অসুবিধা হলো না সাব্বিরের। এও বুঝল, দেখা করতে গেলেই সাজ বড়সড় ঝামেলা বাঁধিয়ে বসবে। সেই হুমকি দিয়েছে তাকে। অবশ্য এমন ব্যবহারই তো তার প্রাপ্য। চোখ বুজে রেখেই পাটা সামনের টি টেবিলে তুলে দিয়ে শেহরজ বলতে থাকলো, আমাকে যখন অপারেশন বাংলাদেশ ফাইলটা হাতে দেওয়া হয় সেই ফাইলটা খোলার আগেই খালিদ উসমান জানাতে শুরু করলো তার ভাতিজির পার্সোনালিটি আর মেন্টালিটি কেমন, রেয়ার ডেভিল, অবস্টিনেট, শর্ট টেম্পার্ড, বাট ভেরি ইমোশনাল। ইমোশনাল সাজ, এটা আমি আজকে সন্ধ্যার আগে বিশ্বাসই করতাম না। তোমার বোনের মাঝে থাকা ইমোশনটা আসলে বেরিয়ে আসে আনএক্সপেক্টেডলি। কিছুটা সে খামখেয়ালিও আছে। আরও যেটা আছে সেটা হলো খুব বেশি দ্বিধায় ভোগে সে। এবং একবার কারো প্রতি অফেন্ডেড হলে তাকে আর কোনোভাবেই ও বিশ্বাস ভরসা করবে না, তাকে নিজের ধারে কাছেও টলারেট করবে না। গত 4 মাসে দূর থেকে ওকে অবজার্ভ করে ওর সাইকোলজি যতটা না বুঝেছি, মাত্র 3 দিনেই তার চেয়ে বেশি বুঝেছি কাছাকাছি থেকে। এখন বলো, তুমি কতটা চেনো সাজকে? আমার থেকে কম না বেশি? মুখটা নুয়ে সাব্বির দীর্ঘশ্বাস ফেলল। ওর অস্তিত্ব যখন আম্মুর পেটে অনলি 5 মান্থস, সে সময়ই কাকু আমাকে নিয়ে গেল ইউএস। আমি তখন বোনের আগমনের থেকে বেশি এক্সাইটেড ছিলাম অ্যাব্রোড গিয়ে নতুন স্কুলে কেমন পড়াশোনা হবে আমার, নতুন জায়গাতে কতটা এনজয় করব। কত ছিলাম আমি? 13 কি 14? ওর যখন 3 বছর হলো তখন আমার কাকুর সঙ্গে দেশে আসার কথা ছিল। কারণ তখন আম্মু খুব অসুস্থ। কিন্তু আমার ফ্লাইটের 10 দিন আগেই শুনি আম্মু সুইসাইড করেছে, আর যার জন্য দায়ী আব্বু। এমনকি সাজকেও দায়ী করলাম আমি, ওর জন্ম না হলে তো আম্মু পিপিডিতে অ্যাটাকডও হতো না। কাকু দেশে ছুটে এলো। কিন্তু আমার কষ্ট, রাগ, জেদের কারণে আমাকে নিয়ে আসতে পারল না। আম্মুকে মৃত দেখার সাহস আর সহ্য ক্ষমতাও আমার ছিল না তখন। দেশেই আর ফিরলাম না আব্বু আর সাজের ওপর কঠিন রাগ থেকে। ওদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। কতবার আব্বু ওকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি হয় ঘরের দরজা আটকে বসে থাকতাম আর নয়তো কোনো বন্ধুর বাসায় চলে যেতাম। বহু চেষ্টা করেছিল আব্বু আমাকে মানানোর। কিন্তু তখন আব্বু আমার কাছে আম্মুর খুনি ছাড়া আর কিছু ছিল না। সাজ 3 বছরের সময়টা পেরিয়ে যখন 6 বছরে এলো, সেদিন কাকু একবার চেষ্টা করেছিল ওর সঙ্গে কলে কথা বলিয়ে দেওয়ার। ভাইয়া তুমি আসো না কেন, শুধু এই কথাটুকুই শুনেছিলাম। কথাটা বলতেই সাব্বিরের ভেজা দুচোখ ছাপিয়ে বড় বড় অশ্রু ফোঁটা পড়ল কোলের ওপর। কোনো জবাব দিইনি, কখনো ওকে ভিডিও চ্যাটে একটাবার দেখতে চাইনি। একটা সময় পর্যন্ত আব্বু আর ও প্রতিনিয়ত চেষ্টা করে গিয়েছিল আমাকে ফেরানোর জন্য। আর আমি আম্মুর মৃত্যুর জন্য বছরের পর বছর ওদের অপরাধী বানিয়ে নিজের জীবনটাকে ঠিকই গুছিয়েছি। ডুবে থেকেছি পড়াশোনা, নানারকম অ্যাক্টিভিটিস, ফ্রেন্ডস আর গার্লফ্রেন্ড নিয়ে। আব্বু, সাজ, এদেরকে কখনো মনেই করতাম না।
সাজ যখন ক্লাস 7 শেষ করলো তারপর থেকেই ও আমাকে ফেরানোর চেষ্টা বন্ধ করে দিল, কাকুকে কল করে আর কখনো বলতো না আমার সঙ্গে কথা বলবে, আমাকে দেখবে। শুধু আব্বুই নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত ক্লান্তিহীন চেষ্টাটা চালিয়ে গিয়েছিল। যেদিন কাকু এ দেশে থেকে কলে জানালো কত বড় গুপ্ত চক্রান্তে আব্বু নিখোঁজ হয়েছে, সেদিনই আব্বুর জন্য কেমন একটা ব্যথা অনুভব হলো বুকে। তাকে দেখার জন্য মন আনচান করতে থাকলো আমার। সাজের কথাও মনে পড়ল। কত বড় হয়েছে ও, কেমন দেখতে হয়েছে, কেমন আছে ও একা। যে অস্থিরতা আমার 15-16 বছরে হলো না তা ওই এক রাতে আমাকে গ্রাস করে ফেলল। আমি মরিয়া হয়ে দেশে ছুটে এলাম, কিন্তু সাজের কাছাকাছি পৌঁছতেই পারলাম না। আমি নানুবাড়িতে এসেছি শোনামাত্রই ও চলে যেত। আবার ঝুমা আন্টির বাসাতে এসেছি শুনলেও বেরিয়ে যেত ফ্ল্যাট থেকে। আমার মুখটাই ও দেখতে চাইছিল না, সেটা বুঝতে পেরে আমি আর বিরক্ত করিনি ওকে। যে কটা দিন ছিলাম সে কটা দিন এই বাসাতেই একা থাকতাম। কাকুকেও যখন বিপদে ফেলা হলো তখন চাইনি আম্মু আব্বুর পর তাকেও হারিয়ে ফেলি, তাই তাকে লড়াইটা জোরপূর্বক থামাতে বলি আর জোর করে ইমোশনালি ব্ল্যাকমেইল করেই ফিরিয়ে নিয়ে যাই ইউএস। সাজ জন্মের পর আমাকে ঠিকঠাক না দেখার সুযোগ পেয়েছে আর না আমার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে। ওর প্রতি ভাই হিসেবে আমার টানটা সত্যিই একসময় তুচ্ছ ছিল। মাঝে মধ্যে কাকু তার ফোন, ল্যাপটপ থেকে ওকে দেখাতো আর ওর গল্প করত। এভাবেই যতটুকু চিনেছি আর কি। এই 2 বছরে ঝুমা আন্টি ফোনে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, খুব পারেনি। আপনি ঠিকই বলেছেন। একবার কারো প্রতি অফেন্ডেড হলে তাকে আর নিজের আশেপাশে সহ্যই করে নাও। ও খুব জেদিও। একদম যেন আমার মতোই। আপনি আর কাকু ওকে যা চেনেন, তার সিকিভাগও ওকে চিনি না আমি। শুধু জানি ওই আমার পৃথিবীতে একমাত্র আপন। আমার ছোট্ট বোন। কথাগুলো শুনতে শুনতে একটুখানি মায়া হলো শেহরজের। তবে সেটা সাব্বিরের জন্য নয়। ওমর ফারুক আর তার মেয়ে সাজের জন্য। তাই সাব্বিরের প্রতি কোমল হতে পারল না সে। রুক্ষস্বরেই বলল তাকেই, বেশিরভাগ অপারেশনে আমি সঙ্গে লেজুর পছন্দ করি না। এবারও পছন্দ করিনি শুরুতে। কতটা বিরক্ত ছিলাম তোমাদের প্রতি, তা তো বুঝেছিলেই তোমাদের ট্রেনিং সময়ে। শুধু পছন্দ হয়েছিল একমাত্র মেজরকে। ভেবেছিলাম আমি আর সেই চালাবো অপারেশনটা। কিন্তু এই দেশের প্রতি আকাশ কর্নেল রাশিদ আর ইব্রাহিম ভাইয়ের সেন্টিমেন্টস অবহেলা করতে পারিনি। আর তোমাকে অ্যালাউ করেছি কেবল তোমার এই সিক্রেট আইডেন্টিটির জন্য। তোমার চাচার পরামর্শে নয় কিন্তু, তাই তোমাকে লাস্ট টাইম ওয়ার্ন করছি, আয়াজ। ফরগেট অল ইমোশনস অ্যান্ড ফোকাস অনলি ইয়োর গোল লাইক আ প্রফেশনাল হ্যাকার। এই অপারেশন সাকসেস না হওয়া পর্যন্ত সাজ তোমার বোন সেটা মাথাতেও আনতে পারবে না। আর স্বরূপে তো মনের ভুলেও কখনো বের হবে না। অর আই উইল ডিলিট ইউ ফ্রম মাই হান্টার টিম। সরি, ভাই। অপরাধী মুখ করে বলল সাব্বির। আই উইল কন্ট্রোল মাই ইমোশনস। ধানমন্ডি, রবীন্দ্র সরোবর, রাত 1টা 30। ঘরটাকে মাঝারি আয়তনের হলো ঘর বলা যায়। ঘরের মাঝ বরাবর বিশাল লম্বা একটি টেবিল, টেবিলের দুপাশে 10টি করে মোট 20টি চেয়ার পেতে রাখা। দক্ষিণের দেওয়ালে টাঙানো 76 ইঞ্চি ফ্রেমলেস টিভি মনিটর। কোনো জানালা নেই ঘরটিতে। শুধু সিলিংয়ে লাগানো। তবে এই মুহূর্তে ঘরটা আঁধার। টিভি মনিটর চালু করে রাখা। সেখানে জ্বলজ্বল করছে সাজের হাস্যোজ্জ্বল একটি ছবি। আর সেই ছবিটিকে কেন্দ্র করে আরও দুটো প্রোফাইল ছবি দেখা যাচ্ছে, যাদের একজন মেজর শেহনান আর অন্যজন সায়েন্টিস্ট খালিদ উসমান। থমথমে চেহারায় 50ঊর্ধ্ব এক পুরুষ ঘুমানোর পোশাকে দাঁড়িয়ে আছে মনিটরের সামনে, আর 20টি চেয়ারের 8টি দখল করে আছে 8জন উচ্চ যোগ্যতাসম্পন্ন ইন্টেলিজেন্স অফিসার। তাদের মাঝে কেউ এনএসআই কর্মকর্তা আর কেউ সেনাবাহিনীর কর্মকর্তা। তাদের সকলের চিফ এই 50ঊর্ধ্ব ব্যক্তি রমেশচন্দ্র। পিনপতন নীরব ঘরে তার হিমায়িত, ক্রোধান্বিত কণ্ঠ বেজে উঠল হঠাৎ। মেজর শেহনান আর খালিদ উসমানকে দেখালো সেই। এই দুজন কি করে, কিভাবে প্রোটেকশন দিচ্ছে এই মেয়েকে? সেটাই জানতে পারলে না কেউ? Shara. অফিসার অনিশ বলল, এখানে আমরা প্রথম ভুল করেছি এই মেয়ের কেসটাকে হালকাভাবে নিয়ে। দ্বিতীয় ভুল ছিল একে রাস্তার মাঝ থেকে তুলে নেওয়ার প্ল্যানটা। ওকে বখাটে বেশে ধাওয়াটা না করলে, আবার মরিয়া হয়ে সেদিন অ্যাটাকটা না করলে ওর রক্ষাকর্তারা সাবধান হয়ে যেত না। প্রথমে একটা মাস আমাদের ওয়েট করতে হলো চুপচাপ বসে থেকে।
অথচ এর মাঝে কতরকম উপায়ে মেয়েটাকে তুলে আনা যেত। এখন তো পুরো কেসটাই জটিল হয়ে গেছে। সেই কতরকম প্ল্যান আমরা ভাবিনি কেন তা কি জানেন না আপনি? অফিসার দীপক বলে উঠল। বখাটে বেশ ধরতে বলেছিলাম কারণ, যাতে সবাই মনে করে রাতবিরেতে কোনো বখাটেরা তুলে নিয়ে গেছে মেয়েটাকে। কদিন পর কোথাও লাশটা ফেলে রাখলে কেউ পলিটিক ইস্যু বা ওর বাপের ইস্যুকে স্মরণ করবে না। বখাটেরা রেপ করে মেরে ফেলে গেছে এটাই ভাবত সবাই। পেছনের ভুলচুক আমরা আর শুধরাতে পারবো না, বলল আরেক অফিসার সুব্রত। কে আছে এই মেয়ের চারপাশে, সেটা আইডেন্টিফাই করতে হবে জলদি। আমাদের 6 জন ইন্টেলিজেন্স অফিসার গায়েব, একদম অস্তিত্বই নিশ্চিহ্ন করে দিয়েছে। ওদের গাড়িটাকে পর্যন্ত ট্র্যাক করতে পারলাম না। তার মানে কত বড় মাপের খেলোয়াড় নামানো হয়েছে মাঠে। আর গতকাল দুপুরে যে কাওয়া কালাটা সজীবের সামনে থেকে মেয়েটাকে তুলে নিল গাড়িতে, তাকে কেন ধরা গেল না? পাবলিকের চোখের সামনে আপনি অ্যাকশনে নামতে বলছেন নাকি? তাও তো কিছুই পরোয়া না করে শ্যুট করেছিলাম বাস্টার্ডটাকে টার্গেট করে। বুলেটপ্রুফ কার হতে পারে, সেটা কি আপনারা কেউ কল্পনা করেছিলেন? অফিসার সজীব সপক্ষে যুক্তি দাঁড় করাবার চেষ্টা করল। স্টপ! ধমকে বসল রমেশচন্দ্র। গলা চড়িয়ে বলল সবাইকে, পররাষ্ট্রমন্ত্রী মাত্র 1 উইক আল্টিমেটাম দিয়েছে। এর মাঝে এই মেয়ের কেস ডিসমিস করতে বলেছে। মেজরের ছবিটাকে আবারও দেখালো সে, খালিদ উসমান আমেরিকাতে বসে এই রাস্কেল মেজরের মাধ্যমে সবটা পরিচালনা করছে। সায়েন্টিস্ট আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু মেজর বাংলাদেশের মানচিত্রের ভেতরেই আছে। আমি 100% সিওরটি দিচ্ছি, ঢাকার মধ্যেই আছে সে। ওকে ধরার জন্য তোমাদেরকে আল্টিমেটাম দিচ্ছি অনলি 2 days। এবং এই দুদিনের মধ্যেই সাজ ইরশানাকেও তুলে আনতে হবে যে কোনো উপায়ে। বড্ড বেশি সময় নিয়ে ফেলেছ তোমরা এই সামান্য মেয়েটার জন্য। সেই অন ইউ। ঠিক এই মুহূর্তেই রবীন্দ্র সরোবরের উত্তর দিকে কালো হাইস কমিউটার নিয়ে দাঁড়ালো মেজর শেহনান। পাশের সিটেই বসে আছে শান্ত শেহরোজ। কিন্তু দারুণ উত্তেজনায় যার রক্ত টগবগিয়ে ছুটে চলছে শিরা উপশিরায়। গাড়ির পেছনে সিটে আছে আরও 3 শিকারী, সাব্বির, আকাশ আর ইব্রাহিম। সাব্বির, আদেশ দিল শেহরোজ, কাজ শুরু করো তোমার। ল্যাপটপ কোলের ওপর নিয়ে বসে থাকা সাব্বির ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। শেহরোজের নির্দেশে জবাব দিল, মাত্র 2 মিনিট, শায়েগান। ঝড়ের গতিতে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালালো সাব্বির। পাশে বসে আকাশ দেখল কি সব একগাদা কোড লিখল সে। তারপর 2 মিনিটের মাঝেই সে জানালো, ডান। লাইব্রেরির ভেতর থাকা সিকিউরিটি ক্যামেরা সহ লাইব্রেরির পেছনের বাড়িটার সকল ক্যামেরা হ্যাক করে নিয়েছে সে। এখন সে ক্যামেরাগুলোকে নিজের ইচ্ছামতো মুভমেন্ট করাতে পারবে। আমাদের প্ল্যানটাকে কি আবার রিপিট করতে হবে? জিজ্ঞেস করল শেহরোজ। আকাশ বলল, রমেশচন্দ্রকে সহজে কবজা করতে পারলে তো আর কারো জান কবজ করতে হবে না, তাই না? শেহরোজ কিছু বলার আগেই ইব্রাহিম একটু হেসে উঠল। তিরস্কার সুরে বলল, ব্যাটা, তুমি কবজ না করতে চাইলেও তারা ঠিকই সুযোগ খুঁজবে তোমার জানটাকে কবজ করার। অপারেশনের লক্ষ্যটাকে সবাই মাথায় রাখবে, গম্ভীরস্বরে নির্দেশ দিল শেহরোজ। ভিসিকে সহজে ধরা গেলে তো ভালো, আর সহজ না হলে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই তাকে ধরতে হবে। মেজর শেহনানের অভিব্যক্তি নির্বিকার ছিল। শেহরোজের কথাটা শুনে বলল, রমেশচন্দ্রকে হালকাভাবে নিও না। আপাতত কোনোভাবেই নিচ্ছি না, মুচকি হেসে বলল শেহরোজ, আগে মুখোমুখি তো হই। ক্যাপ্টেন, শেহরোজকে জিজ্ঞেস করল ইব্রাহিম, সাব্বিরের কি গাড়িতে একা থাকাটা সেফ হবে? আরে গাড়ির মধ্যে আমার আর কি হবে? সাব্বির আশ্বস্ত করল সবাইকে, টেনশন নিয়েন না আপনারা। আপনি কি বলেন, বসো। শেহরোজের জবাবের আশায় রইল ইব্রাহিম। ড্রোন কন্ট্রোল, সিকিউরিটি ক্যামেরা কন্ট্রোল, এগুলোর জন্য তার চেয়ে বেশি যোগ্য আর কেউ নয়। ওর জন্য গাড়ি সেফ, জানালো শেহরোজ, কিন্তু আপনাকে কিংবা আকাশকে ভেতরে একা এগোতে দিতে রাজি নই আমি। এজন্য সাব্বিরকে একাই থাকতে হবে। 5 জনের মাঝে পরিকল্পনা নিয়ে আলোচনার সমাপ্তি টেনে গাড়ি থেকে নেমে পড়ল হলেও সেই সিনিয়র এজেন্ট। এসপিওনাজ জগতে আজ অবধি যত মিশনে তাকে নামতে হয়েছে, তার তালিকা মুখে বলেও শেষ হবে না। এই মিশনে আপাতত ওর মতো ডেমোলিশন এক্সপার্ট, ফায়ারআর্মো এক্সপার্ট এবং ফ্রি হ্যান্ড কমব্যাট এক্সপার্ট আর কেউ নয়। তবে কাছাকাছি পর্যায়ে আছে মেজর শেহনান।
যে কয়েক মাস আগেই প্যারা কমান্ডো ট্রেনিং শেষ করেছিল। আর বাকি তিনজন দীর্ঘদিন অবসর জীবন কাটানোর ফলে ওদের দুজন থেকে সবকিছুতেই বেশ পিছিয়ে। তাই ওরা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এক দলে ইব্রাহিম আর শেহরোজ, অন্য দলে শেহনান আর আকাশ। দুই দলের নেতৃত্বে শেহরজ আর শেহনান। লাইব্রেরিটা হচ্ছে জনসাধারণের চোখে একটি ধোঁকা এই বাড়িটার। সকল অফিসার বই পড়ার অছিলাতে এই লাইব্রেরি প্রবেশ করে। তারপর লাইব্রেরির পেছনে গুপ্ত পথ দিয়ে ঢুকে পড়ে বাড়িটাতে। বাড়িটার মধ্যে চলে এনএসআই অফিসার সহ সেনাবাহিনীর ইন্টেলিজেন্স অফিসারদের প্রশিক্ষণ, সরকারের স্বার্থ জড়িত নানান রকম আলোচনা সভা। তবে আরও একটি তথ্য মেজর শেহনান পেয়েছে। সরকারের জন্য হুমকি বা বিপজ্জনক হতে পারে এমন ব্যক্তিদের গুম করা হয় এখানেই, তাদের জন্য টর্চার সেল তৈরিও আছে এখানেই। তথ্যটা কতটুকু সত্য তা জানা নেই। সেই সত্যতা যাচাই করা আর ভার্সিটির ভিসি রূপী স্পাই এজেন্ট রমেশচন্দ্রকে স্বীকার করাই মূল উদ্দেশ্য এই অপারেশনের। লাইব্রেরির দরজায় বাইরে থেকে তালা ঝুলানো, তালা খোলা শেহরোজ সহ বাকি তিনজনের কারো জন্যই কোনো ঘটনা নয়, পিনের সাহায্যে তালাটা শব্দ না করেই খোলা যায়। কিন্তু ওরা জানে, ভেতর থেকেও দরজাটা বন্ধ, তাই শেহরোজ ইশারায় বাকিদের দুপাশে সরে যেতে বলে দরজার দুটো স্থানে এক্সপ্লোসিভ লাগিয়ে দিল। কয়েক সেকেন্ডের মাঝে শব্দহীন বিস্ফোরণ ঘটে দরজার ওই স্থানই শুধু ভাঙল, সঙ্গে সঙ্গে বাকি তিন সদস্য অস্ত্র তাক করল দরজার দিকে, ওপাশে কেউ যাতে হামলা করার আগেই ওরা হামলা চালাতে পারে। ভাঙা অংশের ফাঁকে হাত ঢুকিয়ে শেহরোজ দুটো ছিটকিনি খুলে ফেলল। কোনো বাধা আসলো না ভেতরে ঢোকার সময়। অন্ধকার লাইব্রেরির মাঝে ঢুকেই চোখে সবাই নাইট ভিশন পরে নিল। সামনে এগোতেই লাইব্রেরিয়ানের চেয়ারে বসা একটি কালো কুচকুচে যুবককে বসে বসেই ঘুমে ঢুলতে দেখল শেহরোজ, আর তার সামনে টেবিলের ওপর পিসি যন্ত্রপাতি। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে কম্পিউটারে। ছেলেটাকে এভাবে ঘুমাতে দেখে ইব্রাহিম ফিসফিসিয়ে বলে উঠল, আহাম্মকটাকে এক্কেরে ঘুমিয়ে যেতে বারণ করেছে কে? তার রসিকতার কোনো জবাব দিল না কেউ। শেহরোজ ছেলেটার সামনে গিয়ে পকেট থেকে ছোট্ট একটা বোতল বের করে স্প্রে করে দিল তার নাকের কাছে। ভুলতে থাকা ছেলেটা এবার ঘুমের মাঝেই চেয়ার থেকে এক পাশ হয়ে মেঝেতে পড়ল কাটা কলাগাছের মতো, জ্ঞানশূন্য থাকবে সে অন্তত ঘন্টা দুই। এরপর খুব সতর্কতার সাথে চারজন অস্ত্র নিয়ে চারদিকে নজর বুলাতে বুলাতে লাইব্রেরির শেষ সীমানায় এসে পৌঁছল। তারপর পেছনে দরজাটাও একইভাবেই খুলে ফেলল ওরা, আর তখনই স্পাই ইয়ারপিসে সাব্বিরের কথা শুনতে পেল সবাই। কমপক্ষে 6জন টহল দিচ্ছে বাড়ির চারপাশ জুড়ে। বাড়ির মাথার ওপর সাব্বিরের ড্রোন ক্যামেরা উড়তে আরম্ভ করেছে, পাহারাদার চিহ্নিত করা শেষ তার। এরপর যেটা ঘটল সেটা কেবল 9 মিনিটের একটি একপাক্ষিক লড়াই। লাইব্রেরির পেছনে দরজা দিয়ে ওরা প্রবেশ করল মূল আস্তানার পেছনে দিকে, অর্থাৎ বাড়িটার পেছনে। তারপর চলল সাব্বিরের নির্দেশনা মোতাবেক 6জন শত্রুকে ধরাশায়ী করার ছোট্ট অপারেশন। 6জন পাহারাদার ওদের 4জনের উপস্থিতি বোঝার আগেই বীভৎস মারে জ্ঞানশূন্য হলো কেউ, আর কেউ হলো শেহরোজের কাছে থাকা ক্লোরোফর্ম স্প্রেতে। এরপর শেহনান বাদে ওরা 3জন বেরেটা পিস্তল হাতে নিয়ে চলে এলো বিশাল এরিয়ার ডুপ্লেক্স বাড়ির মূল ফটকের সামনে। দরজার সামনে দাঁড়িয়ে শেহরোজ আবারও এক্সপ্লোসিভ লাগালো দরজাতে। অপেক্ষা করল শেহনানের জন্য। ঠিক 3 মিনিটের মাঝে সারা বাড়ি ডুবে গেল অন্ধকারে। শর্ট সার্কিটের ব্যবস্থা করে ফিরে এসেছে শেহনান। তারপরই এক্সপ্লোসিভ ফাটাল শেহরোজ। ভাঙা দরজা দিয়ে প্রবেশ করল একে একে খুব সতর্কতার সাথে। ওদের মাথার ওপর দিয়ে ঢুকলো ড্রোন ক্যামেরাটাও। সাব্বির গাড়িতে বসে রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করছে ওটাকে। বেশ বড় ড্রয়িং রুমের মাঝে এসে দাঁড়ালো হান্টার টিম। চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিয়ে শেহরোজ নির্দেশ দিল শেহনানকে, আমাকে কভার করবে তুমি। আকাশ আর ইব্রাহিমকে জানালো, টার্গেট ওপরেই আছে, তোমরা পজিশন নিয়ে থেকো। তারপর সাব্বিরকে ডাকলো, জিজ্ঞেস করলো, কিছু নজরে পড়ছে না? এখনো না। ড্রোন পৌঁছে গেছে ওপরতলাতে, যতগুলো খোলা ঘর আছে সবখানে ধুমারছে ওটা। শেহরোজের অপেক্ষার পালা শেষ হলো। ওপর থেকে গুলির আওয়াজ শুনে মেঝেতে ঝুপ করে কিছু একটা পড়ার আওয়াজও শুনল ওরা। ড্রোনের গুনগুন আওয়াজ পেয়েছিল হলরুমে থাকা সকলে। ড্রোনটা হলরুমের কাছাকাছি আসতেই একজন অফিসার সেটাকে লক্ষ্য করে গুলি করে বসেছে। তখনই সাব্বির চেঁচিয়ে উঠল, ড্রোনে শ্যুট করেছে,
ভাই। ওপর থেকে অ্যাটাক কথাটা সম্পূর্ণ করারও সুযোগ পেল না সে, অপরতলা থেকে নিচে ঝাঁকেও গুলিবর্ষণ আরম্ভ হয়ে গেল মুহূর্তেই। দৌড়ে চারজন চারদিকে ছুটে কভার নিল সোফার পেছনে। নাইট ভিশন গ্লাসের দৌলতে দেখতে পেল শত্রুদের অবস্থান আর তাদের হাতে থাকা টর্চ লাইট। তা দেখেই শেহরজ মৃদুস্বরে সাবধান করল সঙ্গীদের, লাইট থেকে চোখ বাঁচিও। স্পাই ইয়ারপিসে প্রত্যেকে শুনে আরো সাবধান হলো। নাইট ভিশন চোখে থাকা অবস্থায় চোখে আলো এসে পড়লে সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে যেতে পারে তারা। ঘুটঘুটে অন্ধকারে শত্রুরা ওদের অবস্থান কেবল আন্দাজ করে গুলি ছুড়ছে, কিন্তু ওদেরকে দেখতে না পাওয়ার ফলে নিচে নেমে যাওয়ার সাহস করছে না কেউ। হান্টার টিমের বেরেটা পিস্তল থেকেও বিরতিহীন গুলি শুরু হলো। একদম প্রথম আক্রমণেই চারজনের লাশ পড়ল। বুকে ক্রল করে করে ওরা সামনে এগোলো। তারপর সামনেটা ফাঁকা দেখেই উঠে পড়ল। সিঁড়ি বেয়ে ওপরে চলে এসে শেহরজকে কভার দিতে দিতে এগোলো শেহনান। একইভাবে ইব্রাহিমকেও কভার দিয়ে অন্যদিকে এগোলো আকাশ। পিস্তলটা দুহাতে ধরে নিঃশব্দে এগোলো শেহরজ মাস্টার বেডরুমের দিকে। অন্ধকারটা এমন যে চোখ সয় যায় না। নেহাত নাইট ভিশনের কারণে হান্টার টিম সবটাই দেখছে। ঘরে ঢুকে শেহরজ আবিষ্কার করলো কোনো মাস্টার বেডরুম নয়, এটা হলঘরের মতো বিশাল। আর একটু আগেও এখানে কিছু মানুষের উপস্থিতি ছিল। কানটা খাড়া করল সে। শুনতে চেষ্টা করলো কিছু একটা নিঃশ্বাসের শব্দ। কিন্তু সামনে কেউ নেই। বিড়াল প্রায় নিঃশ্বাসের শব্দকে অনুসরণ করলো সে। পিছু পিছু শেহনানও এলো। ইশারায় শেহরজ তাকে টেবিলের নিচে দেখালো। জবাবে বাঁকা হাসল শেহনান। দুজন টেবিলের দুদিকে পজিশন নিয়ে তারপর আচমকা নিচু হয়ে বসে পড়ল একই সঙ্গে। পেল দুজন শিকারকে, সজীব আর দীপক। ভীত ইঁদুরের মতো কাঁপছে তারা পিস্তল হাতে বসে। হঠাৎ দীপক শেহনানের উপস্থিতি টের পেল কি করে যেন। টর্চের আলো শেহনানের দিকে তাক করে গুলি ছুড়তে এক মুহূর্ত ব্যয় করল না সে। তার দেখাদেখি সজীবও একই দিকে আক্রমণ চালালো, কিন্তু ওদের মৃত্যু ছিল নিশ্চিত। দীপকের কপালের মাঝ বরাবর টিপ পরিয়ে দিয়েছে শেহরজ। উষ্ণ রক্ত ছিটকে সজীবের চোখে মুখে লাগলো। দীপকের লাশটা ঢলে পড়ল তার গায়ের উপর। ব্যাপারটা কি হয়েছে তা বুঝে উঠতেই তার কানের ভেতর এসে প্রবেশ করল শেহনানের ছোড়া বুলেট। হলঘর ফাঁকা, আর কোনো শিকার এখানে নেই। দুজন ঘর থেকে বেরিয়ে শেহরজ ডাকলো আকাশ আর ইব্রাহিমকে। বয়েজ, তোমাদের কোনো আওয়াজ নেই কেন? ইব্রাহিম ভাই একটার ভবলীলা সাঙ্গ করেছে। এ মুহূর্তে আমরা আসল টার্গেটের মুখোমুখি হতে চলেছি, বলল আকাশ। তোমাদের পজিশন বলো ফাস্ট, আদেশ করল শেহরজ। একদম কর্নারের ঘরটা, ভাই। ওখানেই শব্দ পাচ্ছি। দুজন আছে ঘরে, এগিও না। বলতে বলতে শেহরজ শেহনানকে নিয়ে ছুটল সেদিকে। আর হঠাৎ তার মাঝেই গোলাগুলির আওয়াজ শুনল ওরা। তা শুনে জিজ্ঞেস করে উঠল শেহনান, ঠিক আছো তোমরা? ওরা এলোপাথারি শুট করতে করতে এগোচ্ছে, জানালো ইব্রাহিম। শেহরজ নির্দেশ করল, নিচে চলে যান ইব্রাহিম ভাই। আমি আর মেজর, বলার মাঝপথেই শুনতে পেল আকাশের আর্তনাদ। আকাশ কাঁধে গুলি খেয়েছে, উত্তেজিত স্বরে অবগত করল ইব্রাহিম। শেহরজ শুনতে পেয়ে একই নির্দেশ দিল, তাকে নিয়ে নিচে চলে যান। কোনো শুট করবেন না। রমেশচন্দ্রকে জীবিত প্রয়োজন কিন্তু। কিন্তু ইব্রাহিম শিকারকে এত কাছাকাছি পেয়ে কেন যেন পিছু হাটে পালাতে চাইল না। সে সামনে দেখতে পেল দুজন প্রায় একই শারীরিক কাঠামোর ব্যক্তিকে। অদ্ভুতভাবে তারাও মুখ ঢেকে ফেলেছে, যার জন্য সে সহজে চিনতে পারল না রমেশচন্দ্রকে। তবে রমেশচন্দ্রের উচ্চতার কথা মাথায় রেখে পাল্টা আক্রমণ চালালো সেই। যেহেতু সে শত্রুর অবস্থান দেখছে, তাই টার্গেটদের গুলিবিদ্ধ করতে সফল। দুজনের শরীরেরই বুলেট ঢুকেছে, কেবল রমেশচন্দ্রের হাত আর পা লক্ষ্য করে গুলি করেছে সেই, যাতে মরে না যায়। কিন্তু গুলি খেয়ে দুজনই ছুটে গেল কর্নারের ঘরটির আগের ঘরে। আহত আকাশ কাঁধ চেপে ধরে করিডোরে বসে আছে। ব্যথায় মাথা ঝিমঝিম করছে তার। বুলেটের শক্তিটা প্রচণ্ড। মনে হচ্ছে কাঁধ থেকে হাতটা ছিঁড়ে পড়ছে। শেহরজ আর শেহনান তার কাছে পৌঁছতেই ইব্রাহিম এসে জানালো, দুজনই আহত। কর্নারের আগের ঘরটাই ঢুকেছে। আকাশকে নিয়ে নেমে যান জলদি, বলল শেহরজ। ওর অবস্থা আরো খারাপ হলে বের হতে ঝামেলা হবে। Bye. সাব্বিরের আতঙ্কিত গলা এলো আকস্মিক। প্রত্যেকে এয়ারপিসে শুনল, দুটো এলিয়ন আসছে ছুটে। রমেশচন্দ্র ওর ফোর্সকে ইনফর্ম করেছে নিশ্চয়ই।
কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি করল না শেহরোজ। রমেশচন্দ্রের খোঁজে ঘরটাই সাবধানে ঢুকে পড়ল সে। ভেবেছিল গুলি ছুটে আসবে কিংবা টর্চের আলো, কিন্তু ঘরের মাঝ বরাবর চোখ পড়তেই একটা লাশ দেখল পড়ে থাকতে। চারপাশে আর কোথাও দ্বিতীয়জনকে পেল না। জানালাতে চোখ আটকালো ওর। লাশটাকে টপকে ছুটে এলো জানালার কাছে। কোনো সন্দেহ নেই দ্বিতীয়জন এদিক থেকেই পালিয়েছে। তাহলে লাশটা কার? ফিরে এসে লাশটার মুখ দেখে আবিষ্কার করল রমেশচন্দ্র নয় সে। মুহূর্তেই রাগে, হতাশায় চোয়াল দুটো শক্ত হয়ে উঠল ওর। ঘর থেকে বের হতেই শেহনানের মুখোমুখি হলো শেহরোজ। পালিয়েছে, জানালো শেহনানকে। জবাব দিল শেহনান, তাহলে এক্ষুনি এখান থেকে বের হতে হবে, সাব্বির রিস্কে আছে। কোনো টর্চার সেল নেই এখানে, রাইট? না নেই। এই ব্যাপারে তবে আমার ভাইকে মিথ্যে ইনফরমেশন দিয়েছিল। ট্র্যাপে ফেলার জন্যই আর কি। না থাকলেও জায়গাটাকে আর আড়ালে রাখার সুযোগ দেব না। সহমত দিল শেহনানও। জনসম্মুখে আর সাংবাদিকদের নজরে চলে আসে যাতে সে ব্যবস্থায় করা দরকার। ইব্রাহিম আকাশকে নিয়ে ইতোমধ্যে বেরিয়ে এসেছে বাসা থেকে। এদিকে শেহরজ আর শেহনান কিছু জায়গা নির্বাচন করে কাঁধের হ্যাভারস্যাক থেকে এক্সপ্লোসিভ ফিট করল। এর মাঝেই সাব্বির শঙ্কিত গলায় জানালো, লাইব্রেরির সামনে দাঁড়িয়েছে গাড়ি দুটো, কিন্তু এখন পর্যন্ত কেউ নামছে না গাড়ি থেকে। রমেশচন্দ্রের সেইফলি আসার অপেক্ষায়, জবাব দিল শেহরোজ। ওকে ধরতে পারেননি? না। চাইলেও আজ আর ধরতে পারবো না ওকে। মেজাজের সঙ্গে বলেই শেহরোজ নির্দেশ দিল ইব্রাহিমকে, আকাশকে নিয়ে বাড়ির সামনের দিকে চলে যান। তাই করল ইব্রাহিম। এরপর শেহরোজ আর শেহনান নিরাপদে সরে এসে প্রথমে বিস্ফোরণ ঘটালো লাইব্রেরির পেছনে। ভয়াবহ আওয়াজ হলো বিস্ফোরকের। একইভাবে বাড়ির আরও দুদিকে ঘটল বিস্ফোরণ। উত্তেজিত সাব্বিরের মাঝে জানালো, রমেশচন্দ্রকে দেখেছি। একটা গাড়িতে উঠে পড়েছে। কিন্তু কিভাবে, কোন দিক থেকে ওই বাড়ির ভেতর থেকে বের হয়ে এলো বুঝতে পারলাম না। আস্তানার আরও কত গুপ্ত পথ আছে তা জানা নেই হান্টার টিমের, তবে এক্সপ্লোসিভের কারণে রমেশচন্দ্রের বাহিনী বাড়িতে প্রবেশের সুযোগ, সাহস কোনোটাই পেল না। আর ঠিক এই সুযোগেই শেহরজ ওর সঙ্গীদের নিয়ে বেরিয়ে এলো বাড়ির ডান পাশের উঁচু বাউন্ডারি টপকে। কিন্তু বাউন্ডারির ওপাশে কোনো বিপদ আছে কিনা তা ওদের জানা নেই। সাব্বির গাড়িটাকে টেনে নিরাপদ স্থানে পিছিয়ে এনেছে, কারণ বিস্ফোরণের আওয়াজ আশেপাশে থাকা যেসব সাধারণ মানুষের কানে গেছে, তারা চিৎকার চেঁচামেচি আর এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে। এতে অবশ্য লাভই হয়েছে ওর টিমের জন্য। শেহরজ আর বাকিরা কারো মুখোমুখি হয়ে পড়লেও তারা ভাববে বোমা বিস্ফোরণের ভয় পালাচ্ছে। কিন্তু তবুও ভয় থেকেই যায়। রমেশচন্দ্রের বাহিনী কি এই অতর্কিত হামলার রহস্য উদ্ঘাটন না করেই কেটে পড়বে? দুটো এলিয়নেই এনএসআই এর ইন্টেলিজেন্স অফিসার। রমেশচন্দ্রকে আহত অবস্থাতে পেয়েই তাকে নিয়ে দুজন অফিসার বিদায় নিল। বাদ বাকি সকলে বিস্ফোরণ শেষ হলেই ছড়িয়ে পড়ল বাড়ির চারপাশে। বাউন্ডারি টপকে ইব্রাহিম আকাশকে নিয়ে দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে শেহরজ আর শেহনানের থেকে। তাই অফিসারদের নজরে পড়ে গেল ওরা দুজনই। মুহূর্তেই শুরু হলো ওদের লক্ষ্য করে গোলাগুলি। ইব্রাহিম পৌঁছে গেছে গাড়ির কাছে। আকাশকে ভেতরে তুলেই পিছু ফিরে দেখল রাস্তার পাশ দিয়ে ছুটে আসছে তাদের টিমের সবথেকে যোগ্য দুই সদস্য। আর ওদের পেছনে পেছনে চারজন ইন্টেলিজেন্স, গুলি ছুড়ছে লাগাতার। সাব্বির ইঞ্জিন চালু করে তাগিদ দিল, দাঁড়িয়ে থেকেন না ইব্রাহিম ভাই। জলদি উঠে পড়ুন। ভেতরে চলে এলো ইব্রাহিম। দরজা খুলে রাখলো গাড়ির। সাব্বির স্টিয়ারিং হুইল ধরে প্রস্তুত হয়ে থাকলো গাড়ি ছাড়ার। কিন্তু তাদের অপেক্ষার মাঝে আচমকা শেহনানের আর্তনাদ কানে এসে পৌঁছল। পায়ে গুলি খেয়েছে শেহনান। তা দেখতে পেয়েই ভয়ে বুক কেঁপে উঠল তাদের। আকাশ জ্ঞান হারায়নি এখনো। ইব্রাহিমের কাঁধে মাথাটা এলিয়ে নেতিয়ে আছে সে। নিজের ব্যথার মাঝেই চিন্তিত, শঙ্কিত সুরে জিজ্ঞেস করল ইব্রাহিমকে, ওরা দুজন কি ধরা পড়ে গেল, ভাই? কি জবাব দেবে বুঝতে পারছে না ইব্রাহিম। শেহনান থেমে না পড়লেও গতিশীল হয়ে পড়েছে। ওদের থেকে মাত্র 10 হাত দূরত্বে ইন্টেলিজেন্স বাহিনী, ধরা পড়ে যাবার সম্ভাবনায় বেশি। কিন্তু সেটা তো হতে দেওয়া চলবে না। শেহরজ আর শেহনানের উচ্চতা আর স্বাস্থ্য প্রায় কাছাকাছি। সামান্য বেশি হবে শেহরজ শেহনানের থেকে। শেহনানের অবস্থা দেখে সেই কোনো চিন্তাভাবনা ছাড়াই ওকে কাঁধে তুলে নিয়ে ছুটল।
আর সে সময়ই গাড়ির দরজার মুখে বসে ইব্রাহিম গুলি আরম্ভ করল অফিসারদের লক্ষ্য করে। শেহনানের ঠোঁটের কোণে হাসি ফুটল তাতে। ইব্রাহিমের দেখাদেখি সাব্বিরও হাত গুটিয়ে বসে রইল না, আচমকা সামনে থেকে গুলি ছুটে আসতে দেখে অফিসারগুলো থমকে গিয়ে পিছু হটতে বাধ্য হলো। পৌঁছে গেল শেহরোজ। গাড়িতে বসা মাত্রই সাব্বির ছেড়ে দিল গাড়িটা। শেহরোজ বসেছে সাব্বিরের পাশে, পেছনের সবাইকে শেহরোজ বলল, যতটা সম্ভব সিটে শুয়ে পড়ার চেষ্টা করবে। ফাঁকা সড়কে কালো হাইস কমিউটারের পেছনে ধেয়ে আসছে সাদা এলিয়ন। হাইসের দুপাশ দিয়ে কয়েকটা বুলেট বাতাসে শীষ কেটে চলে গেল এদিক সেদিকে। সাব্বিরের ড্রাইভিং দক্ষতা বরাবরই প্রশংসনীয়। গুলিগুলো যেন গাড়ির চাকাতে না এসে লাগে তার জন্য ডানে বামে বাউলি কেটে চলার চেষ্টা করছে। ফাঁকা সড়ক বিধায় ইচ্ছামতো চালাতে পারছে সে। তার এঁকেবেঁকে চলার কারণে ওরা ঠিকঠাক গুলি লাগাতে পারছে না গাড়িতে। কিন্তু এভাবেই বা কতক্ষণ? পিছু না ছাড়াতে পারলে মুশকিল। ম্যাগাজিনে গুলি ভরা হতেই কাজে নেমে পড়ল শেহরোজ। ঝুঁকি নিয়ে জানালার বাইরে শরীর অর্ধেক বের করে শুরু করল পাল্টা আক্রমণ। প্রথম বুলেটটাই এলিয়নের উইন্ডশিল্ড ভেঙে চৌচির করে দিল। ওতেই হলো কামতামাম। গাড়ির ড্রাইভার চমকে গিয়ে যেন থমকে পড়েছে, এবং গতি কমতে শুরু করেছে গাড়িটার। কেউ মরেছে কিনা তা বোঝার চেষ্টাও করল না শেহরোজ, আর আক্রমণও থামালো না। পরপর আরও 3টা বুলেট ছুড়ল সে। সামনের চাকার একটাতে গিয়ে আঘাত লাগলো, পঞ্চম গুলিটা মাপজোক করে পৌঁছে দিল সে সামনের দ্বিতীয় চাকাটাই। এনএসআই কর্মকর্তাদের চিন্তাভাবনা করতে আসলে দেরি হয়ে গিয়েছিল বলেই পরিণতি ভালো হলো না তাদের। তারা ধারণা করেনি সামনের গাড়ি থেকে আক্রমণ এলেও এভাবে আসবে বা কেউ এভাবে ঝুঁকি নিয়ে গুলি ছুড়বে। তাদের এই ভাবতে না পারার সুযোগটাই দারুণ কাজে লাগাতে পেরেছে শেহরোজ। নিশ্চিন্তে ভেতরে এসে বসল সে। সাব্বিরও আরামে ছুটতে থাকলো গন্তব্যের পথে। আকাশ, ইব্রাহিম আনন্দিত হলেও শেহনার নাখোশ। বলে উঠল, অপারেশন সাকসেস হলো না আমাদের, আজকের মতো সুযোগ আর পাবো না রমেশকে ধরার জন্য। এই ব্যাপারটা নিয়েই শেহরোজের মাথা গরম হয়ে আছে। আমি তখন নিষেধ করেছিলাম গুলি ছুড়তে, মুখোশটা একটানে খুলে রক্ষস্বরে বলল ও। আমি কমান্ডো অ্যাটাক করতে চেয়েছিলাম। কমান্ডো অ্যাটাক কি? জিজ্ঞেস করে বসল সাব্বির। এমন কিছু তো তাকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। সবকিছু অন্ধকার করে দিয়ে নকআউট গ্যাস ছড়িয়ে হোস্টেজ সিচুয়েশনে চূড়ান্ত আক্রমণ চালায় স্পেশাল ফোর্স। ব্যথায় কাতরাতে কাতরাতেই জবাব দিল শেহনান। একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছড়াত ঘরটাই। ওই গন্ধ নাকে যাওয়া মাত্রই সেন্স হারাত রমেশ। গোলাগুলির প্রয়োজন পড়তো না, সে পালাতেও পারত না। সাব্বির মাথা দুলাল, বুঝতে পেরেছে ভঙ্গিতে। পরিকল্পনাটা আলোচনা করা হয়েছিল। কিন্তু এটাকেই কমান্ডো অ্যাটাক বলে তা সে বোঝেনি। ওদিকে পেছনে বসা ইব্রাহিম জিভে কামড় দিল, এই পরিকল্পনার কথা তার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। ভীষণ লজ্জা আর অপরাধবোধও জাগল মনে। আজকের অপারেশন ব্যর্থ হলো একমাত্র তার কারণেই। শেহরোজের মুখপানে তাকালো আর চোখে দাড়িভর্তি মুখটার কঠিন গম্ভীরতা দেখেই বুঝে গেল কি সাংঘাতিক রেগে আছে সে। নিশ্চয়ই ও ভাবছে, অপদার্থ যোদ্ধা তার টিমের সদস্যগুলো। এবং এ ভাবনা আসলেই সত্য। এসপিওনাজ দুনিয়ার একজন দুর্ধর্ষ স্পাই এজেন্টের কাছে তার মতো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অযোগ্যই। এবার আরও ভালোভাবে উপলব্ধি করছে ইব্রাহিম, কেন শেহরোজ একা এই মিশনের দায়িত্ব নিতে চেয়েছিল আর কেন ওদের প্রতি চরমভাবে বিরক্ত ছিল শুরুতে। বেলা 5:30। মাথার ওপর ফ্যানটা বনবন করে ঘুরছে। থমথমে চেহারায় ফোনটা হাতে নিয়ে বসে আছে সাজ টেবিলের এক প্রান্তে, আর অন্য প্রান্তে বসে মোচড়ামুচড়ি করছে ওর 2 ছাত্রছাত্রী। সাথে অঙ্ক কষছে। সেই দুপুরে সাজ ঢুকেছে মিনা আন্টির বাসায়। সে আর ওর ছাত্রছাত্রীও একইভাবে বসে আছে এক নাগাড়ে 3 ঘন্টা। বলা ভালো বসতে থাকতে বাধ্য হয়েছে ওরা, কারণ হলো গত 1 মাস সে পড়াতে আসতে পারেনি। তাই জঘন্য বদমেজাজি মিনা আন্টি 1 মাসের পড়া ছেলেমেয়েকে বসিয়ে আজ একদিনেই ওর থেকে আদায় করিয়ে নিতে চায়। কোনোভাবেই সে ওকে সন্ধ্যা 6টার আগে এখান থেকে বের হতে দেবে না। চুপচাপ মেনে নেওয়া ছাড়া কোনো গতিও নেই। নয়তো তার হেরে কণ্ঠশ্রী ওর কানের পর্দা ফাটিয়ে দেবে। কিন্তু এ মুহূর্তে মিনা আন্টির থেকেও রাগটা কাজ করছে বেশি ওর নিজের চাচার ওপর। একটু আগেই কল করেছিলেন ওকে খালিদ উসমান।
তার কলের অপেক্ষায় ছিল সাজ সকাল থেকে। তিনি মূলত এতখানি ব্যস্ত থাকেন নিজের পেশাতে, তাকে কল করা মাত্রই ফোনের ওপাশে পাওয়া মুশকিল, অথচ ঝুমা শেখ তাকে যখন তখন কি করে ফোনে পায় কে জানে। চাচার সঙ্গে কথা বলেছে সাজ দক্ষিণখানের বাড়িটির ব্যাপারে। শেহরজকে কেন তিনি বাড়ি ভাড়া দিতে গেলেন তা সে জিজ্ঞেস করতেই জানালেন খালিদ সাহেব, ঝুমার রিকোয়েস্টে রাজি হতে বাধ্য হলাম, আম্মু। সেদিন হঠাৎ ফোন করেই ভাই ও ভাই করে উঠে এমনভাবে রিকোয়েস্ট শুরু করলো ওই ছেলের জন্য। তুই তো জানিস ওর নাটুকে স্বভাব। আমি পাছে বললাম ছেলের খোঁজ খবর না নিয়ে আর তোর পারমিশন না নিয়ে রাজি হতে পারছি না। তো ছেলের যা ব্যাকগ্রাউন্ড জানালো তাতে মনে হলো ভালো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমি সময় চেয়ে ওর ভার্সিটিতে ওর ব্যাপারে খবরও নিতে পাঠিয়েছিলাম। বছর 2 ধরে মানুষ বিশ্বাস করা তো মুশকিল, কিন্তু ওই ছেলের ব্যাপারে বেশ ভালো রিপোর্টই পেলাম। সে বাকিংহাম প্যালেসের প্রিন্স উইলিয়াম হোক, দাঁত চেপে কটমটিয়ে বলে উঠল সাজ। তাও তোমার রাজি হওয়া উচিত হয়নি কাকু। কিভাবে পারলে আমার ইমোশনকে হার্ট করতে? আহা সোনা, রাগ করো না, বাচ্চা। আমি অনেক চিন্তাভাবনা করেই রাজি হয়েছি, মূলত রাজি হতে বাধ্য করেছ তুমি। ঝুমা বলল সেদিন কারা যেন তোমার ওপর অ্যাটাক করেছিল, তোমাকে তুলে নিয়ে যেতে চাইছিল তারা। আমি এ ব্যাপারে খোঁজ খবর নিতে বলেছি আমার পরিচিত কিছু লোককে। তারা যতদিন না এ ব্যাপারে কোনো ভালো খবর দিতে পারছে, ততদিন আমি তোমার বাইরে বের একা যাতায়াত অ্যালাও করছি না। তাছাড়া তুমি হুটহাট একা একা ওই বাড়িতে গিয়েও থাকছো আজকাল, আমি আগেই বলেছিলাম ওখানে থাকতে হলে তোমাকে তোমার দাদি আর কেয়ারটেকার মঞ্জুরকে নিয়ে থাকতে হবে, কিন্তু তুমি সেটা মানছো না। ওখানে তুমি একা গিয়ে 1 সপ্তাহ কেন, তোমাকে একদিন থাকতে দিতেও রাজি না আমি। আবার তুমি তোমার দাদিকে নিয়ে থাকতেও চাইছো না। তাই চিন্তা করলাম তোমার ওখানে একা থাকাটা বন্ধ করতে হলে ঝুমার কথা মতো ভাড়া দিয়ে দেওয়াই ভালো। আর আরেকটা নির্দেশনা তোমার জন্য। আপাতত ভার্সিটি যাওয়াটা বন্ধ রাখতে হবে তোমাকে, পড়াশোনা থেকে জীবনের মূল্য বেশি। এই বিপদ না কাটা পর্যন্ত তুমি কোথাও বের হতে পারবে না একা একা। Edo. এরপরই চাচার সঙ্গে সাজ 15 মিনিট যাবৎ তর্কবিতর্ক করে এক অদ্ভুত হুমকি দিয়ে চাচার সিদ্ধান্তের কাছে হার মানে। ওর হুমকি, শেহরজ ওই বাসাতে থাকলে সেও গিয়ে থাকতে শুরু করবে ওখানেই। তখন চাচা কি করে শেহরজকে ওর সঙ্গে একই ছাদের তলায় সহ্য করেন সেটাই দেখবে সে। কিন্তু এই হুমকির চেয়েও অদ্ভুত ব্যাপার হলো, খালিদ উসমান এ কথাগুলো শুনেও কোনো তোয়াক্কাই করেননি। আর তাতেই জেদটা আরও বেশি চেপে গেছে সাজের মনে। ওই বাড়িতে সে শেহরজকে কখনোই মানবে না। উচ্ছেদ করিয়েই ছাড়বে সে শেহরজকে। কঠিন এই জেদ থেকেই সাজ দখল করতে ছুটবে নিজের বাড়িকে, এ কথা খালিদ সাহেব ভালোই জানেন। মাঝে মধ্যেই শহরের বাইরে সম্পূর্ণ একা সময় কাটানোর হুজুগ চাপে ওর। যেহেতু ঢাকার বাইরে কোথাও একা যাওয়ার অনুমতি, সুযোগ কোনোটাই নেই। তাই যখন মন চায় তখনই সে চলে যায় দক্ষিণখানে নিজের একাকী পড়ে থাকা বাড়িটাতে। তারপর যে কদিন ইচ্ছা হয় সে কদিন একার মতো একা কাটায় ওখানে। তবে সাজের হুমকিকে তোয়াক্কা না করার কারণ, খালিদ উসমান নিজেই চান সাজ ওই বাড়িতেই থাকতে শুরু করুক। সেখানে কেবল শেহরজি তো থাকছে না, আড়ালে সাব্বির ওরফে সাজের একমাত্র ভাই আয়াজও থাকছে। গুলিস্তানে সাজ আর এখন নিরাপদ নয় এবং ওখানে নিরাপত্তার বেষ্টনী দেওয়াও সম্ভব নয় ওকে, কিন্তু এই মুহূর্তে এসবের কোনো কথায় আপাতত ওকে বুঝতে বা জানতে দেওয়াও চলবে না, বরং শেহরজের পরিচয় জানলেই বিচ্ছিরিভাবে প্রতিক্রিয়া দেখাবে সাজ। শেহরজকে অবিশ্বাস তো করবেই, খালিদ উসমান আর আয়াজকেও ভুল বুঝবে ও। আয়াজকে তো সাজ রীতিমতো পরিভাবে। কারণ, বাংলাদেশের চেয়েও পরদেশ আমেরিকাকেই আপন মানে আয়াজ। এবং খালিদ সাহেব যথেষ্ট জানেন ভাতিজির রাগ, অভিমান আর জেদ কেমন। যে সত্য মেয়েটা তাকেও জানাতে ভরসা পায়নি, তা উদ্ঘাটন করতেই ভিনদেশি স্পাই এজেন্টকে পাঠিয়েছেন তিনি। এ কথা জানা মাত্রই যে সাজ রাগে দুঃখে সব লণ্ডভণ্ড করে ফেলবে। ঠিক সন্ধ্যা 6টাতেই সাজ মুক্তি পেল দজ্জাল মহিলা মিনার থেকে। বাসা থেকে বের হওয়ার পর রাস্তায় এসে উঠতেই ওর চলা থেমে গেল সামনে এক সিএনজি চালককে দেখে। এটা সেদিনের সেই লোকটাই তো। বাহ, আবার দেখা হয়ে গেল। মনে মনে বলে সে এগিয়ে এলো সিএনজির কাছে। আসসালামু আলাইকুম, মামা। চিনেছেন আমাকে? কর্নেল রাশিদ কপট চমকানোর ভঙ্গিতে তাকালেন।
কয়েক মুহূর্ত সাজের মুখপানে চেয়ে চিনতে চেষ্টা করার নাটকটাও করলেন নিখুঁতভাবে। তারপর হঠাৎ ফিক করে হেসে বললেন, আম্মা জান আপনি? ওয়ালাইকুম সালাম। ভালা আছেননি? আসেন আসেন উইডা পড়েন। দেখছেন আল্লাহি আবার আমাগো মুলাকাত করাইয়া দিল। সাজ মুচকি হেসে উঠে পড়ল ভেতরে, ঠিকই বলেছেন। আজকে গুলিস্তান চলেন। আইচ্ছা। আইজকা কিন্তু আপনের সেদিনের বাড়তি ট্যাহা ফেরত দিমু। না করতে গিয়েও করল না সাজ কর্নেলের গলায় জেদ বুঝতে পেরে। জবাবে হাসল শুধু। পরমুহূর্তে বাসায় পৌঁছেই সে তারা দিল দাদিকে, জামাকাপড় গোছগাছ করে নেওয়ার জন্য। ইতোমধ্যে আয়েশা খাতুনকে খালিদ সাহেব রাজি করিয়ে নিয়েছেন সাজ বাসায় ফেরার পূর্বেই, তাই কোনো কথা বাড়ালেন না বৃদ্ধা। একদম রাত ৮টার মাঝে জরুরি জিনিসপত্র গুছিয়ে নিয়ে সাজ বেরিয়ে পড়ল বাসা থেকে। ঝুমা শেখকে কোনো প্রকার বিদায় জানিয়ে এলো না সে, কেবল মহিলা শেহরোজের পক্ষে থাকার জন্য। তবে সে জানে, মহিলা রণচণ্ডী হয়ে কালকের মধ্যেই পৌঁছে যাবে দক্ষিণখানের বাড়িতে। খয়েরি রঙা হ্যাচব্যাক গাড়ির বুটে সমস্ত জিনিস নিজেই তুলে দিয়ে সাজ বসল গিয়ে ড্রাইভিং সিটে। আজ গাড়ি চালাবে সেই। কারো কোনো সাহায্য নেবে না। পাশের সিটে দাদি কোলে বুস্তানকে নিয়ে বসেছেন। গ্যারেজ থেকে বেরিয়ে ওর হ্যাচব্যাক রাস্তায় ওঠা মাত্রই পেছনে পেছনে চলতে শুরু করলো সাদা টয়োটা, এবং চালকের স্থানে আয়াজ আর তার পাশেই বসা কর্নেল রাশিদ। নক্ষত্রনিবাসের বেসমেন্টটা মোটামুটি বড়ই, যেখানে ৫ জন পুরুষ আরামেই থাকতে পারছে, ঘুমাতে পারছে। যেমন এ মুহূর্তে বিছানায় চিৎপটাং হয়ে আছে আহত আকাশ। আর তার ড্রেসিং বদলে দিচ্ছে মেডিক ইব্রাহিম। ভোররাতে ব্যর্থ মিশন থেকে ফিরেছে ওরা সবাই, তারপর গুলিবিদ্ধ শেহনান আর আকাশের গুলিগুলোকে ইব্রাহিম বের করে ফেলার পর পালাক্রমে ওদের সেবা শুশ্রূষা করেছে সবাই মিলেই। তবে ওদেরকে মুগ্ধ করে হান্টার টিমের মেজাজি কমান্ডার শেহরোজই বেশি পাশে থেকেছে আহত সঙ্গীদের। এজন্য বাকি সবার ঘুম পরিপূর্ণ হলেও তার ঘুমটা ঠিকঠাক হয়নি। বিকাল ৪টার দিকে শেহরোজ বিছানায় গা এলিয়ে দিয়েছিল। এখন বাজে রাত ১০টা প্রায়। বালিশের পাশে রাখা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে ওঠে তার। গভীর ঘুমে তলিয়ে থাকলেও বিছানা কেঁপে ওঠার সঙ্গে সঙ্গেই ঝট করে চোখ মেলল সে, সহজাত অভ্যাস। সাব্বির কল করছে। বিরক্তি নিয়ে ফোন কানে ঠেকাল, বড় কত দূর? আর মাত্র ৭-৮ মিনিট। ভাই, ইব্রাহিম ভাই রেডি আছে তো? বেসমেন্টের ঘরে মনে হয়। ডাকছি আমি। সাব্বির ফোন কাটলে বিছানা ছাড়ল শেহরোজ। ইব্রাহিমকে কল করতে করতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো রক্তজবার মতো লাল হয়ে আছে তার। অপারেশন সফল হয়নি, আবার ঘুমটাও ঠিকঠাক হয়নি বলে মেজাজটা বেশ খিটমিট হয়ে আছে। ইব্রাহিম ফোন রিসিভ করলে তাকে বলল, সাজ বাসার কাছাকাছি। আপনি রেডি? চুলে তেল লাগানো শেষ হলেই রেডি, ক্যাপ্টেন। 1 মিনিট বরাদ্দ, বলেই ফোনটা কেটে সে ঘরের স্লাইডিং ডোর খুলে চলে এলো ছোট সুইমিং পুলটার কাছে। উন্মুক্ত গা, পরনে কেবল হাফ প্যান্ট, আর সব সময়ের ঝুঁটি বাঁধা চুলগুলো খোলা। হিমেল হাওয়ায় তা উড়ছে এলোমেলো। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে শেহরোজ মুখ তুলে চেয়ে আছে আকাশপানে। আজ বিশাল এক চাঁদ উঠেছে। চাঁদের রূপালি আলোয় চিকচিক করছে পুলের পানি। এ বাড়ির চারপাশে বেশ উঁচু করেই পাঁচিল তুলে দেওয়া। তাই নিজের সীমানার মাঝে অমর সাহেব গাছ লাগিয়েছেন স্বাধীনভাবে। যেদিকেই চোখ যায় সেদিকেই চোখে পড়ে দেবদারু, নিম, সুপারি, নারিকেল, কৃষ্ণচূড়া, কাঁঠাল, লিচু আর আম গাছও। শহরের কাছাকাছি এমন সবুজ প্রকৃতির মাঝে এই নক্ষত্রনিবাস যেন সত্যিই স্বপ্নমহল। লম্বা করে শ্বাস টেনে নিল শেহরোজ। মনটা একটু ভালো লাগছে। পুরোপুরি ভালো করার জন্য সাঁতরানোর সিদ্ধান্ত নিল সে। নিমিষেই ঝাঁপিয়ে পড়ল পুলের মাঝে। ওদিকে দরজার সামনে দাঁড়িয়ে সাজ বিরতিহীন কলিং বেল চাপতে শুরু করল। তা দেখে দাদি ধমকে উঠলেন, এই ছেড়ি, থামে। কেয়ারটেকার আসবো তো নাকি? কথাটা সাজ কানেই তুলল না। গাড়ি থেকে নামার পরই ওর মনে হয়েছে বিরাট এক ভুল করে ফেলেছে সে, আরও দ্রুত না এসে। তখন থেকেই বিড়বিড়িয়ে যাচ্ছে, আমার পুল, আমার পুল। শেহরোজ এ বাসার কোন ঘরটি দখল করেছে, মূলত এই চিন্তাতেই ও অস্থির। দরজাটা খুলে ওদের সামনে দাঁড়ালো ইব্রাহিম। পরনে তার চেক লুঙ্গি আর হাফ হাতা হলুদ গেঞ্জি, চুলে মাখা একগাদা সরিষা তেল, তা আবার পরিপাটি করে এক পাশে সিথি কাটা, তার ওপর দেওয়া মাথায় টুপি। দুপুর থেকে পান চিবুতে চিবুতে মোটামুটি একটা লালচে রং এনেছে ঠোঁটে আর দাঁতে।
এমনকি এ মুহূর্তেও তার মুখের ভেতর পান গোজা। সেটা গালের এক পাশে জমা করে লম্বা এক সালাম দিল আয়েশা খাতুনকে। কিমুন আছেন ও খালা? আমি বাবর। চিনবের ফারছেননি। কানে কম শুনলেও চোখে ঠিকঠাকই দেখেন বৃদ্ধা। তাই মোটেও চিনলেন না ইব্রাহিমকে, চেনার কথাও না, তবুও তার দুর্বল স্মৃতিশক্তির সুযোগ নিয়ে ইব্রাহিম গড়গড় করে মিথ্যা আরম্ভ করল, আমি আপনার গিরামেরই ছাওয়াল খালা। খালিদ ভাই কইছিল মঞ্জুর ভাইরে থাকবার। মঞ্জুর ভাই ব্যবসা ধরিছে তো, তাই হেতে আমারে এহানে কামে লাগায় দেছে। বলা শেষেই দন্তবিকাশ হাসি দিল সে, আর সেই হাসি দেখে সাজ বিরক্ত এবং অধৈর্য হয়ে চেঁচিয়ে উঠল, বাইরে দাঁড় করিয়ে রেখে বায়োডাটা দিচ্ছেন আপনি? অর্ধেক বের করা জিভ কেটে কানে ধরল ইব্রাহিম। জলদি দুজনের মালপত্র ভেতরে আনা শুরু করলে সাজ স্কার্ট হালকা তুলে ধরে ছুটল ওর ভাইয়ের ঘরটাই, যে ঘরটা আয়াজের জন্য বরাদ্দ করেছিলেন ওমর সাহেব। আমার পুল! ইয়া আল্লাহ, আমার পুল কি সহিসালামত আছে? বলতে বলতেই আয়াজের ঘরে ঢুকলো সাজ। এক সেকেন্ড দাঁড়ালো না স্লাইডিং ডোর খোলা দেখতে পেয়ে। দৌড়ে বেরিয়ে এলো সে ছাদে। আয়াজের ঘরটা ছাদের সঙ্গেই সংযুক্ত। আর ছাদেই ছোট পুলের ব্যবস্থা করেছেন ওমর ছেলেমেয়ে, আর সব থেকে বেশি বউয়ের শখকে মাথায় রেখে, বউ না থাকলেও ছেলে মেয়ে তো আছে। এই ভেবেই বড় ভাইয়ের থেকেও অর্থ সাহায্য নিয়ে বাড়িটাকে স্বপ্নের মতোই বানিয়েছেন তিনি। ছাদের আলো নেভানো থাকলেও চাঁদের আলোয় সাজ স্পষ্ট দেখতে পাচ্ছে, গৌরবর্ণের কোনো এক পুরুষ পুলের এপাশ থেকে ওপাশ কি দারুণ ভঙ্গিতে সাঁতরে চলেছে। মুগ্ধই হলো সে, এত ভালো সাঁতার সে জানে না বলেই কি। উহু, ভেজা শেহরজকে চিনতে ওর অসুবিধা হয়নি, এমন পেশিবহুল বলিষ্ঠ শরীরের পুরুষকে খোলা বেশে দেখে প্রেমে পড়ার আগ মুহূর্তে নারী মন যেমন মুগ্ধ হয়, সেও হয়েছে তাই। কি একাবেশে ডুবে অজান্তেই মন্থর পায়ে হেঁটে এসে দাঁড়ালো সেই পুলের পারে। নির্নিমেষ দেখল কিছুক্ষণ শেহরজকে। তারপর দেখল পূর্ণ নক্ষত্ররাজকে আর ঝিরিঝিরি বাতাসে দল খাওয়া প্রকৃতিকে। শেহরজের কাছাকাছি এলেই বুকের ভেতর কেন যে ডামাডোল শুরু হয়। সেই ডামাডোলে সব কিছুই ওলটপালট হয়ে যেতে চায়। মুখে আকস্মাৎ পানির ঝাপটা এসে লাগলো সাজের, আর অমনি ছিটকে বেরিয়ে এলো সে এলোমেলো অনুভূতির কল্পজগত থেকে। হচ্ছেটা কি? হু। কতক্ষণ ধরে দাঁড়িয়ে এভাবে দেখছো আমাকে? হাত পানির ওপর দুপাশে মেলে দাঁড়িয়ে পড়েছে শেহরজ। তার অমন সরাসরি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সাজ বিব্রত হলো, দেখছি মানে? কিভাবে দেখছি? দাওয়াই নটি গার্লস লুক উইথ নটি আইস। অপ্রতিভ সাজ ব্যাপারটাকে চাপা দিতে দ্রুত গম্ভীর হলো। আমার পুলে আপনি কি করছেন সেটা বলুন, রূঢ়তার সঙ্গে বলে উঠল। বাড়ি ভাড়া পেয়েছেন বলে বাড়ির যেখানে খুশি সেখানে প্রবেশাধিকার আপনাকে দিচ্ছি না, বুঝেছেন? ফার্স্ট টাইম ছাড় দিলাম। সেকেন্ড টাইম ভুল রিপিট হলে তখনই বেরিয়ে যেতে হবে কিন্তু। শান্ত, নির্বিকার চেহারায় শেহরজ কয়েক পল সাজকে দেখে হঠাৎ এগিয়ে এলো, যেখানে সাজ দাঁড়ানো। জিজ্ঞেস করল, বেরিয়ে যেতে হবে? কথায় বেরিয়ে যেতে হবে? কথায় আবার? এ বাড়ির বাইরে? শেষ কথাটা কিন্তু সম্পূর্ণ বলার সুযোগ পেল না সাজ, তার আগেই নাকে মুখে গোলগলিয়ে পানি ঢুকতে আরম্ভ করল ওর। পাশেই শেহরজ দাঁড়িয়ে ওর নাকানি চুবানি খাওয়া দেখতে থাকলো চুপচাপ। কথাটা শেষ করার আগেই ওর পা টেনে ধরে পানিতে ফেলে দিয়েছে সে। মেজাজটা ঠিকঠাক হয়নি তার এখনো। পেট ভরেছে। সাজকে টেনে তুলে দাঁড় করাল শেহরজ। খুব খুব করে কাশছে সাজ। হাঁপাচ্ছেও বেশ। সত্যিই পানি খেয়ে ফেলেছে অনেক। সাঁতার তেমন জানা নেই বলেই ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে দাঁড়াতে পারেনি। এমন অবস্থার পর শেহরজের বিকারশূন্য চেহারা দেখে আর প্রশ্নটা শুনের আগে মাথা এলোমেলো হয়ে গেল ওর। তেড়ে মেরে মারতে উদ্যত হলো সে, খচ্চর বুলডগ। আপনার কত বড়? শেহরজের ইস্পাত দৃঢ় বুকটার সঙ্গে গিয়ে বাড়ি খেতেই কথা থেমে গেল। ওর মুষ্টিবদ্ধ হাতটা শূন্য সেকেন্ডের মাঝে শেহরজ হপ করে হাতের মুঠোতে চেপে ধরেই এক ঝটকায় ওকে নিজের কাছে টেনে এনেছে। সাহসের সাইজ তো তুমি দেখোইনি, মাই রোজিয়েট। রোজিয়েটকে? তেতে উঠল সাজ। হোয়াট আ ম্যাডেন্ড অ্যারোমা! সাজের কথার জবাব না দিয়ে হঠাৎ ওর কাঁধের কাছে হাতটা নাড়াল শেহরজ, ওর শরীরের ঘ্রাণ বাতাসে টেনে আনার জন্য। পানিতে ভেজার পরও এত স্ট্রং স্মেইল কেন তোমার পারফিউমের? তোমার এই রোজ স্মেইল পারফিউমটার নামটা কি বলো তো আমাকে? আগেও যতবার পেয়েছি ইট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড মি। ইজ ইট পিওর রোজ অ্যারোমা?
ইটস নট আ পারফিউম স্মেল, শেহরজকে ধাক্কা দিয়ে বলল সাজ। ইটস মাই বডিজ অন ফ্রেগ্রেন্স। রিয়ালি। আকস্মাৎ এগিয়ে এসেই সাজের গলার পাশে নাক ডুবাল শেহরজ। চোখ বুজে লম্বা করে সাজের শরীরের সুবাসটুকু টেনে নিল। স্তম্ভিত সাজ মুহূর্ত মাঝে কোনো প্রতিক্রিয়ায় দেখাতে পারল না। কয়েক মুহূর্ত পর শেহরজ নিজেই সরে এলো আর ওকে বলে বসল, তুমি দেখি দারুণ রাগের সঙ্গে দারুণ মিথ্যাও জাহির করতে পারো। এটা হতেই পারে না তোমার নিজস্ব সুবাস। আমার মায়ের শরীরের ঘ্রাণও মিষ্টি, বাট দিস ফ্রেগ্রেন্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কোনো মানুষের নিজস্ব সুবাস এমনটা হয় না। তাই বলে আপনি এভাবে এসে, রাগ, লজ্জায় গলা বুজে এলো সাজের। সেই সুযোগে শেহরজ আরও অপ্রস্তুত করতে জিজ্ঞেস করল, আমি এভাবে এসে কি? সে কথার জবাবই দিল না সাজ। অত্যন্ত রেগে বলল, অভদ্র লোক। আপনার কথা শুনে মনে হচ্ছে দুনিয়ার সব মানুষের শরীর শুকে বেরিয়েছেন। একটু হাসল শেহরজ। সব মানুষের শরীর শোকার সুযোগ না হলেও বেশ কিছু ফ্লুজির শরীর তো শুকতেই হয়েছে। উত্তরটা ঠোঁটের ডগায় চলেই এসেছিল প্রায়, কিন্তু মুখ থেকে বের হতে দিল না। আপনার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে, বুঝেছেন? এটা আমার শরীরের নিজস্ব সুবাস। বিশ্বাস করলে করুন, না করলে নাই। আচ্ছা বুঝলাম। কিন্তু কারণ তো থাকবে তার, কেন তোমার শরীরের স্মেইল রোজ স্মেইল হলো? অন্য কোনো ফুলের সুবাসও তো হতে পারত। Parada. রাগ নিয়েই তাচ্ছল্যপূর্ণ হেসে জবাব দিল সাজ, যদি আমার মা আমাকে পেটে রেখে রাক্ষসের মতো কাশ্মীরের রোজ গুলকান্দের বদলে অন্য কোনো ফুলের গুলকান্দ খেত তাহলে হতে পারত। গুলকান্দ? প্রশ্ন চোখে তাকালো শেহরজ, হোয়াটস দ্যাট? Suida. তীক্ষ্ণ সুরে বলেই সাজ উঠে পড়ল। শেহরজও উঠে এলো পুল থেকে। ছাদের লাইট সে জ্বালাতেই সাজ পুলের আশেপাশে তোয়ালে খুঁজল। না পেয়ে জিজ্ঞেস করল শুষ্ক গলায়, টাওয়াল নেই এখানে? নীরবে মাথা নাড়ল শেহরজ, দৃষ্টিজোড়া হঠাৎ তার থমকে পড়ল সাজের ভেজা শরীরে। সাজ তা খেয়াল না করে বরং তোয়ালে না পেয়ে আবারও রেগে উঠল, এখন তাহলে ভেজা গায়ে ঘরে যেতে হবে। Asaya. আর কখনো যদি আমার পুলে নামেন আমি আপনার, ওই অবধেই থেমে গেল সে। হঠাৎ শেহরজকে এগিয়ে আসতে দেখে ভাবল, এবার ধাক্কা মেরে ওকে পুলে ফেলবে বোধ হয়, তাই দ্রুত দুপা পিছিয়েও এলো আর বলল, এটা আমার বাড়ি কিন্তু। এসে থামল শেহরজ সাজের খুব কাছে। আর যদি প্রগাঢ় চাউনিতে ওকে আপাদমস্তক দেখতে দেখতেই বলল সে ঘন স্বরে, তুমি আমার হও, তাহলে? হব না, কখনোই না, শেহরজের চোখে চেয়ে অকপটে বলে দিল সাজ। নীরবে শুনল শেহরজ। কিন্তু সাজের কথার বদলে মনোনিবেশ ঘটালো সে সাজের মাঝে। 4টা মাস হলো এই মেয়েটির আশেপাশে সে, কাছাকাছি আসা হয়তো 4টা দিন। 4 মাস 4 দিন পর আজ প্রথম সে আবিষ্কার করল এবং আশ্চর্য হলো, সাজ ওকে রীতিমতো আকৃষ্ট করছে। ওর মাঝারি কপাল, ছোট কালো ভ্রু, ত্রিভুজাকৃতি মুখ, গভীর উপবিষ্ট তৃণমণি চোখ, সামান্য খাড়া নাক, শক্তিশালী চোয়াল, হালকা পুরু ঠোঁট, ছোট তীক্ষ্ণ চিবুক, আকর্ষণীয় গলা ও ঘাড়, সবই আজ খুঁটে খুঁটে দেখছে সে। এমনকি ভেজা সাদা শার্টের কারণে ভেসে ওঠা সাজের মাঝারি আকৃতির উরুজও তাকে প্রলুব্ধ করছে বেশ। এই যে নাকের ডগায় রাগ নিয়েও তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে যাচ্ছে। শুনতে তাও সুন্দর লাগছে, কিন্তু সবকিছু ছাপিয়ে ওর শরীরে গোলাপের এই নিখাদ সুবাস, এই একমাত্র সুবাস তার মন আর মস্তিষ্ককে সম্মোহন করতে চাইছে যেন। তার মনে হচ্ছে কোনো গুলকান্দ নয়, গোলাপের সমুদ্রে ডুবে থাকে সাজ। কথাটা ভাবতেই সম্মোহিতের মতোই ওর আরো কাছে এলো। ওহ মাই রোজবি, ডেকে উঠল মৃদুস্বরে। ইফ আই ওয়ান্ট ইউ টু বি মাইন, একটু থেমে ওর ঠোঁটের কোণে আঙুল ছোঁয়াল, দেন ইউ উইল বি। বিদ্যর কণ্ঠে হঠাৎ হঠাৎ এই এক একটি সম্বোধন সাজের পেটের মাঝে কেমন পানির বুদবুদের মতো শিরশিরে অনুভূতিগুলো উছলায়, বুকের বায়ে ধাক্কা দেয়। ভাবায়, সম্বোধনগুলোতে কি শেহরজ অনুভূতি মেশায়? নাকি ছল করেই কেবল ডাকে ওকে? ঠোঁটের কোণা থেকে সাজ সরিয়ে দিল শেহরজের হাতটা। তার দুর্ভেদ্য দু চোখে অনিমেষ চেয়ে ভাবনায় বুধ হল, কয়েকটা দিনে প্রত্যক্ষ পরোক্ষ সবভাবেই শেহরজ প্রণয় প্রস্তাব রাখছে ওর কাছে। কখনো মনে হচ্ছে সে আসক্ত ওর প্রতি, কখনো বা মনে হচ্ছে পুরোটাই তার ছলনা। বিশ্বাসটুকুও গত 2 বছরে কারো প্রতি ঠিকঠাক করে উঠতে পারছে না। রনি আর অয়নের প্রতি না ছিল কোনো অনুভূতি আর না ছিল বিশ্বাস, ভরসা।
কিন্তু কাছে থাকা এই ছেলেটি রাতদিন নিজের ভাবনাতে ওকে মশগুল রাখছে, তবুও তাকে নির্দিষ্ট একটি চারিত্রিক বৈশিষ্ট্যের ছকে ফেলতে পারছে না। বিভ্রান্ত হচ্ছে নিজের ভাবাবেগ নিয়েও। মাত্র 4 দিনে শেহরজকে ঘিরে যে মন উচাটন করা অনুভূতি হয়, তা কারো জন্য হয়নি কখনো। ইচ্ছা হয়েছিল তাকে বিশ্বাস আর ভরসা করার, যে ইচ্ছাও কারো জন্যই জন্মায়নি। অথচ গতকালের পর থেকে এই ইচ্ছাও উবে গেছে, আর তারপর থেকেই মনে একরত্তি শান্তিটুকুও নেই। কারণ, যে অনুভূতি ঘুরপাক খাচ্ছে ওর মন আকাশে, তাও যদি হারিয়ে যেত তাহলে এমন ছটফটানির মাঝে দিন কাটাতে হতো না। যেভাবে রনি আর অয়নকে দূর করতে পেরেছিল মন থেকে, সেভাবেই তবে দূর করতে পারত শেহরজকেও। এ মুহূর্তে আর বুঝল না শেহরজ সাজের ভাবনাগুলো, কারণ তার খেয়ালই নেই সাজের অভিব্যক্তির দিকে। বিনা মেঘে হঠাৎ বৃষ্টির মতো তার হৃদজমিন যে মাদক অনুভূতি ভিজিয়ে তুলছে, তাতে সে পিছলে গিয়ে কুপোকাত। বিনা অনুমতিতেই ছুতে মন চাইছে সাজকে, পেতে ইচ্ছা করছে নিবিড়ভাবে ওকে। দ্বিতীয়বার ছোঁয়ার লোভকে মানাতে না পেরে এবার তাই আঙুল ছোঁয়াল সাজের অধরে। অপলক দেখল সেই ওষ্ঠাধর। লিপগুলোস মাখা ভেজা ঠোঁট দুটি সুন্দর। আকৃষ্টমান শেহরজ তখন ভাবনায় মগ্ন, সাজের কানে কানে ফিসফিস করল, ইয়োর লাশাস লিপসুফ, ক্যান আই বাইট অ্যান্ড শাক ইয়োর লিপস জেন্টলি। মুহূর্তেই জবাব পেল শেহরজ খুব অনন্য উপায়ে। কোনো বলিষ্ঠ হাতের ঘুষিটা হলে নাকটা নির্ঘাত ভর্তা হয়ে যেত তার। মুষ্টি পাকানো হাতটা ওভাবেই পাকিয়ে রেখে কটমট চোখে তাকে একবার দেখে নিয়ে সাজ চলে এলো ঘরে। ব্যথাটা বেশি না হলেও কম না। তবে ঠিকই আছে, কাজে দিয়েছে সাজের ওষুধটা। দিবাস্বপ্ন থেকে বেরিয়ে এসেছে বেচারা। নাকের ডগা ডলতে ডলতে ফিরে এলো ঘরে। বাথরুমের দরজা খুলতে না খুলতেই আবার চিকন কণ্ঠের চিৎকার কান ধরিয়ে দিল তার। আবার বাথরুমে এসেছেন আপনি? শিক্ষা হয়নি? তোয়ালে হাতে দাঁড়ানো লাশ সময়েই সাজের নজরকাড়া অঙ্গে শেষবারের মতো নজর দিয়ে শেহরজ ঠান্ডা গলায় বলল, একটা হেলদি অ্যামাউন্ট পে করে আমি পুরো বাড়িটা রেন্ট করেছি, সাজ। যেখানে এই মুহূর্তে উড়ে এসে জুড়ে বসছো তুমি, আমি আমার ঘরের বাথরুমে আবার, বারবার, শনিবার, রবিবার, সব বারেই আসতে পারবো। উইথাউট পারমিশন তুমি আমার টাওয়াল ব্যবহার করছো কেন? শেষ কথাটা শোনা মাত্রই সাজ তোয়ালেটা তার মুখের ওপর ছুঁড়ে দিল আর কাট কাট সুরে বলল, এই রুম আপনাকে দিচ্ছি না আমি। আপনার হেলদি অ্যামাউন্ট থেকে অর্ধেক ফিরিয়ে আনহেলদি করে নিন। অর্থাৎ এই বাড়িতেই থাকবো আমি আজ থেকে। আপনার জন্য বরাদ্দ করছি নিচের গেস্ট রুমটা। গেস্ট রুম টু ডাইনিং অ্যান্ড ড্রয়িং রুম আপনার জন্য স্বাধীন। গো টু দ্য গেস্ট রুম রাইট নাও। অ্যাকচুয়ালি যার যে মেডিসিন কাজে দেয়, হতাশ ভঙ্গিতে মাথাটা দোলাল শেহরজ। তাকে সেটাই অফার করা উচিত, বলেই বাথরুমে ঢুকে পড়ল সে। দরজাটা আটকে দেবে তক্ষুনি সাজ চেঁচিয়ে উঠল, মেরে ফেলবো কিন্তু, শেহরোজ। বের হও তবে। বেরিয়ে সোজা নিজের ঘরে ঢুকবে। তারপর ফ্রেশ হয়ে আবার আসবে পুল সাইডে। কথা বলার আছে। সাজের কেমন অদ্ভুত লাগছে আজ শেহরজকে, তার ফ্লার্টিং আর সব সময়ের রসিকতাপূর্ণ আচরণের সঙ্গে আজকের ব্যবহারে অনেক ফারাক। চেহারার মুচকি মুচকি হাসি, দুষ্টু চাহনি উধাও তার, বরং তার গম্ভীর, শান্ত চেহারা আর কথাবার্তায় মনেই হচ্ছে না সে কাল পর্যন্ত ওর সঙ্গে হাসিমজা করেছে, ওর পিছু পিছু ঘুরেছে, ওকে আবেগপ্রবণ শায়রি উৎসর্গ করেছে, যেন এখনের এই রূপটিই তার স্বরূপ। Key Halo. নিজের দিকে সাজকে ড্যাবডাবিয়ে চেয়ে থাকতে দেখে শেহরজ রগর করে বলল, এবার কি তোমার মতো কিছু ভেবে আমিও শাউট করব? লুসিফার। গালিটা দিয়েই সাজ বেরিয়ে পড়ল। ঘর থেকে বের হওয়ার আগ মুহূর্তে শেহরজের নির্দেশ বাণী শুনল, 10 মিনিটস বাদে আমার সামনে আসবে আবার। আসছে জমিদার রামপাল আমার, বিদ্রুপ গলায় বলে উঠল সাজ দরজার মুখে দাঁড়িয়েই। আমার বাড়ি, আমার ঘর আর হুকুম দেয় ভাড়াটিয়া কোথাকার। ফিরে তাকালো শেহরজ। পূর্বের মুচকি হাসিটা হঠাৎ ফিরল তার, শো মেক মি ইয়োর ম্যান। তাহলে রেন্টার থেকে সোজা বাড়ি রওনার হয়ে যাব। মাথা মুছতে মুছতে সাজ বাথরুম থেকে বের হতেই চিৎকার করে উঠল বুস্তানি, কলিং ইউ বেবি। কলিং ইউ। নতুন বাসাতে আসার পর থেকে পাখিটা শুধু ওর বিছানা জুড়েই ঘুরে বেড়াচ্ছে। ভাবখানা দেখে মনে হচ্ছে বিছানাটা সে দখল করে নিয়েছে, তা সাজকে বোঝাতে চাইছে সে। কয়েক পল পাখিটার দিকে নিষ্পলক চেয়ে থেকে সাজ বসল এসে ওর কাছেই। সঙ্গে সঙ্গেই বুস্তানি হেলে দুলে হাঁটতে হাঁটতে ছুটে এলো, দাঁড়ালো সাজের গা ঘেঁষে।
ও যে ভীষণ মিশতে চাইছে সাজের সঙ্গে তা সাজ বুঝতে পারছে বেশ। কিন্তু ভেতরকার অশান্তি আর কষ্টের জন্য শৈশবের স্বপ্নের কাকাতুয়াকে পাওয়ার আনন্দটা কেমন ফিকে হয়ে আছে। তাই তো তেমন কথাও শেখাতে মন চায়নি ওকে। কিন্তু এখন যেভাবে কাছে ঘেঁষে আছে তা দেখে আর পারল না চুপটি করে থাকতে। বুস্তানিকে চমকে দিয়ে সুরেলা এক শীষ বাজাল সে আর অনামিকা আঙুলে ওর মাথায় আলতো ঘষতে থাকলো। আহ্লাদে আটখানা হয়ে গেল বুস্তানি। মাথাটা এলিয়ে রাখলো একটু সময় সাজের আঙুলের সাথে। কিন্তু সাজের শীষ শুনে আর সেও চুপচাপ থাকতে পারল না। খুশিতে মাথার ঝুঁটি প্রসারিত হলো আর এবার সাজকে চমকে দিয়ে নিজের শেখা এক চমৎকার মিউজিক বাজাতে শুরু করলো। মুগ্ধ হয়ে সাজ শুনল সুরটা। জিজ্ঞেস করলো, কে ছিল রে তোর মালিক? কি কি শিখেছিস তার থেকে? বুস্তানি বোঝেনি সাজের বাংলা কথা, সে মুখ ঝাঁকিয়ে আপনমনে মিউজিক করতে থাকলো। এর মাঝে হঠাৎ ফোন কেঁপে উঠল সাজের। কল এসেছে কারো। ফোনটা হাতে নিয়ে দেখলো নাম্বারটা অচেনা। তখনও তাহলে কল এসেছিল বলেই বুস্তানি কলিং ইউ বলছিল। গতকাল আয়াজের ফোন আসার পর থেকে কোনো অচেনা নাম্বার থেকে কল আসলেই সে ভেবে বসছে ওর ভাইটা বোধ হয় দেশে এসেছে। সত্যি রাগ করে যাই বলুক, ভাইকে কতদিন দেখে না। বছর 2 আগে সামনে পেয়েও তীব্র রাগে মুখটাতে তাকায়নি। বুকটার মাঝে ভাইয়ের জন্য কষ্ট বয় খুব। ওর অন্তরিন্দ্রিয় আজকাল কি একটা খারাপ সংকেত দেয়। মনে হয় খুব শীঘ্রই ওর আত্মাটা ওকে ত্যাগ করে ছেড়ে যাবে ওকে 3.5 হাত মাটির নিচে। ভেতরে ভেতরে সে নিজেকে সেভাবেই প্রস্তুত করে নিচ্ছে একটু একটু করে। কে জানে সামনে কি হয়। যদি ভাইটা সত্যিই একবার সামনে এসে দাঁড়ায় এরই মধ্যে, তবে রাগ দেখালেও খুব বেশি বকবে না। ছোট এক প্রলম্বিত শ্বাস ফেলে ফোনটা কানে ঠেকাল আর অমনি ওপাশ থেকে ভেসে এলো আবেদন, ডার্লিং প্লিজ কাম টু দ্য পুল সাইড। আই অ্যাম হিয়ার ফর ইউ। Si Haroha. প্রেমিকের মতো অমন করে ডাকতে শুনে সাজ কিঞ্চিত অবাকই হলো প্রথমে। তারপরই খেকিয়ে উঠল, ডার্লিং মানে কি? কে ডার্লিং? ফু। ওহ শেরি। কে আবার? To me. আসবে না। না। ধমকে বলল সাজ। তবে কি তোমার বেডরুমে ডাকছো? সেটাও ভালো। ইনফ্যাক্ট বেশি ভালো। কিছু স্পেশাল মোমেন্টস ক্রিয়েট করব দুজন মিলে। খবরদার আমার বেডরুমে আসবেন না। বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে পড়ল সাজ। নয়তো আমি চিৎকার করে বাড়ি মাথায় তুলব। দেন কাম টু দ্য পুল সাইড ইন 2 মিনিটস। যেন গম্ভীর আদেশে বলল শেহরোজ, আই রিপিট ফর দ্য লাস্ট টাইম, জাস্ট 2 মিনিটস। অবাক চোখে ফোনের স্ক্রিনে চেয়ে থাকলো সাজ। বলা শেষেই খট করে কলটা কেটে দিয়েছে শেহরোজ। এমন গুরুগম্ভীর সুরে ওকে আদেশ করার সাহস আসে কোথার থেকে এই লোকের? কেন আদেশ করবে ওকে? দুদিন সে খোলাখুলি কথা বলেছে বলে নিজেকে লোকটা ওর কাছের মানুষের মতো ভেবে নিয়েছে মনে হয়। তাহলে তো তার জায়গাটা চোখে আঙুল দিয়ে দেখাতে হয়। বিছানার ওপর থেকে ওড়নাটা গায়ে মেলে চলে এলো ভাইয়ের ঘর দখল করে নেওয়া দৈত্যটার কাছে। ছাদে পৌঁছেই দেখলো পুলের পাশে বসে আছে শেহরোজ। Ba. এর মাঝে দুটো চেয়ার পাতাও হয়ে গেছে। থোপথোপ পা ফেলে আসার শব্দ শুনে শেহরোজ পেছনে ফিরে তাকালো আর মুহূর্তেই মুগ্ধতা ছেয়ে ধরল তাকে। আজই প্রথম দেখল মেয়েটিকে সেলোয়ার কামিজে। শুভ্রতার মাঝে মাঝে লাল রঙা ফুলের নকশা তোলা জামাতে। আচ্ছা, জামাটা সুন্দর বলেই কি ওকেও বেশি ভালো লাগছে দেখতে? না, ঠিক তা না। শেহরোজ ধরতে পারল এই লাশ সময়ের দেহাকৃতিই মনোরম, যে জন্য ওকে সব রকম পোশাকেই মানিয়ে যায়। অদ্ভুত দাম্ভিকতার সঙ্গে সাজ হেঁটে এসে বিনা অনুমতিতেই বসল শেহরোজের মুখোমুখি চেয়ারে। ওড়নাও আজ সাধারণভাবে সেই বুকের ওপর মেলে রেখেছে বলে গলাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। গলায় ঝুলছে হীরার ছোট একটি পেন্ডেন্ট। নীলাভ আলো ছড়াচ্ছে হীরার মাঝখান থেকে। গলার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর সারা শরীরেই চোখ বুলিয়ে নিল শেহরোজ। মধু বাদামি রঙা ভেজা চুলগুলো কাঁধ আর পিঠের মাঝ অবধি ছড়িয়ে রাখা। বেশ সুন্দর শ্যাম্পুর ঘ্রাণটাও। কিন্তু এই ঘ্রাণকে অবজ্ঞা করে বাতাসে ভেসে আসা গোলাপের হালকা সুবাসটুকু সাজের অগোচরে বুক ভরে টেনে নিল সে। সত্যটা হলো, সাজকে পুরোদস্তুরি নতুনভাবে দেখার সুযোগ পাচ্ছে শেহরোজ একই ঘরে থাকতে পারার জন্য। এবং বুঝতে পারছে, সামনে মেয়েটিকে সে আরো নতুন নতুনভাবে আবিষ্কার করারও সুযোগ পেতে চলেছে। এবং এটা উপভোগ্য লাগছে তার এখন থেকেই। বিড়বিড়িয়ে স্বগতোক্তি করে সেই, এবারের অনুভূতি আমার কেমন অন্যরকম। সামথিং স্পেশাল।
কি বললেন? ভ্রু কুঁচকে ভারী সুরে জিজ্ঞেস করে উঠল সাজ। পারফেক্ট, চোরা নজরে সাজের দেহাবয়ব আরেকবার দেখে নিয়ে জবাবটা দিল শেহরোজ। তারপর নির্বিকার ঢঙে চুমুক দিল চায়ের মগে। কি পারফেক্ট? এখানের সবকিছুই। হঠাৎ সাজ লক্ষ্য করল শেহরোজ কালো চা পান করছে। আর সেটা দেখেই কেমন অদ্ভুত কিছু দেখার ভঙ্গিমায় তাকালো সে শেহরোজের দিকে। আচ্ছা, আপনি কি তুর্কি কোনো অ্যাক্টরকে ফলো করেন? পিয়ার্স ব্রোসনান। সরল চোখে চেয়ে জানালো শেহরোজ। টিনেজ গণ্ডিতে তাকে ফলো করতাম। কিন্তু সে তো আইরিশ অ্যাক্টর। আমি তুর্কি অ্যাক্টর ক্যান ইয়ামানের কথা জিজ্ঞেস করছি। কেন জিজ্ঞেস করছো তার কথা? আপনার বডি স্ট্রাকচার, দাড়িগোফ আর ইশারায় শেহরোজের চুলকে দেখালো সাজ। ছুটির স্টাইল প্রথম দেখাতে ক্যান ইয়ামানকে স্মরণ করিয়ে দিয়েছিল। ফিচেল হাসল শেহরোজ। এজন্যই কি তাহলে তার ছবির মাঝে তুর্কিশ স্টাইলে শেহরোজ লিখে রেখেছিলে? অপ্রস্তুত হয়ে পড়ল সাজ। আমার তুর্কি কিছু হিরোদের প্রতি একটু দুর্বলতা আছে। Thai. আর চায়, বলে এগিয়ে দিল দ্বিতীয় মগ। চেয়ারের পায়ার কাছে থার্মস কফি মগটা রাখা ছিল। যদিও কালো চা আমার পছন্দ নয়, তবু চাটা গ্রহণ করল সাজ। মগের ঢাকনাটা খুলে এক চুমুক দিতেই বুঝল চায়ের স্বাদ আর ঘ্রাণটাও একটু ভিন্ন। চাটা কি আপনি আমেরিকা থেকেই এনেছেন? Na. চায়ে শেষ চুমুক দিয়ে জানালো শেহরোজ, ইরান থেকে। ইরানিদের প্রধান চা কালো চা। আর তুর্কিদেরও পছন্দ বেশি এটাই। আপনিও কি কালো চাতে অভ্যস্ত? চা হলে কালো চাতেই। এটাও ক্যান ইয়ামানের বৈশিষ্ট্য। আমি এবার সত্যিই কনফিউজড হচ্ছি, এতগুলো বৈশিষ্ট্য কি করে মিলছে। মনে মনে হাসল শেহরজ আর ভাবল, মিলছে তো এজন্যই যে তোমার উইকনেস আছে তার প্রতি। সাজের অধিকাংশ পছন্দ অপছন্দ সে জেনেশুনেই নিজেকে পরিবর্তন করেছে আর তারপরেই সাজের সামনে এসেছে। 4 মাস হলো নিজের চুল, দাড়ি আর গোফের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। ওদেরকে স্বাধীনভাবে বাড়তে দিয়েছে। পরিকল্পনার অংশ মোতাবেক জরুরি ছিল সাজকে আকৃষ্ট করাটা, যে পরিকল্পনাটি এখনো চলমান। আপনি সত্যিই তেমন চেনেন না এই অ্যাক্টরকে? সন্দেহ গলায় জিজ্ঞেস করল সাজ। কাঁধ ঝাঁকিয়ে বলল শেহরোজ, চিনি না তো। হতেই পারে এটা তোমার মনের ভুল। অ্যাক্টরের প্রতি তুমি বোধ হয় খুব অবসেসর। তাই আমার মাঝে তাকে খুঁজে নিয়েছ। মোটেও অবসেসর নই, প্রতিবাদ করল সাজ মুহূর্তেই। হলেও আপনার মাঝে তাকে খুঁজে নেব কেন? আপনি কি তার মতো দেখতে? আপনার মতো গুন্ডামার্কা না তার চেহারা? আচ্ছো, মাথা ওপর নিচ দুলাল শেহরোজ। এত বাজে দেখতে আমি? আমার তো কনফিডেন্স কমতে শুরু করেছে, কপট আহত সুরে বলল। চায়ে চুমুক দিতে দিতে মিটিমিটি হাসল সাজ। মেয়েদের মনের ভাষা ভাগ্যিস সহজে টের পায় না ছেলেরা। আদতে ওই তুর্কি হিরোর সৌন্দর্য তো এই সুন্দর দৈত্যের কাছে হার মেনে যায়। নয়তো কি আর প্রথম দর্শনেই থমকে যায় সে? কোনা চোখে তাকালো সাজ। শেহরজ ওর দিকেই চেয়ে আছে। চোখাচোখি হতেই একটু বিব্রত হয়ে পড়ল শেহরোজ। হঠাৎ শান্ত স্বরে স্বীকারোক্তি দিল তখন, ইরা মির্জার সঙ্গে আমি কোনো কমিটমেন্টে যাইনি। সাজ পাবলিকলি একটা মেয়ে ওভাবে প্রপোজ করে বসায় মোটামুটি সবাই চাইছিল যেন অ্যাকসেপ্ট করি। তবে সবার চাওয়াতে আমি গোলাপটা নিইনি, মেয়ে বলেই সবার সামনে রিজেক্ট না করে আড়ালে করেছি। যাতে সে সবার কাছে উপহাস্য না হয়। ছলাৎ করে উঠল বুকের বা পাশে সাজের। আকস্মিক এই স্বীকারোক্তির মানে কি? চায়ের মগটা ঠোঁটের কাছ থেকে নামিয়ে বিমূঢ় হয়ে পড়ল। রাগের বশে গতকাল কি না কি বলে দিয়েছিল। যে কথার মূল সারাংশই ছিল, কেন শেহরজ ওর কথা না ভেবে ইরাকে গ্রহণ করল। তার মানে মনের অগোচরেই সে নিজের অনুভূতি প্রকাশ করে ফেলেছে। Isa. লজ্জায় শক্তভাবে বুজে ফেলল চোখ দুটো। তুমি চাও তো কল করি ইরাকে আর এ ব্যাপারটা ক্লিয়ার করি তোমার সামনে। Na na. তড়িঘড়ি গলায় বারণ করে সাজ অপ্রস্তুত হয়ে বলল, কোনো প্রয়োজন নেই। আমি আসলে কাল রাগের মাথায় উল্টো পাল্টা বলে ফেলেছিলাম। আই অ্যাম এক্সট্রিমলি সরি। রাগের মাথায় মানুষ সত্য কথায় বলে বেশি। তুমি আমাকে আসলেই উইমেনাইজার ভাবো। আরে না। কি যে বলে কথাটাকে ঘোরাবে সাজ। তা ভেবে না পেয়ে মনের কথাটাই বলে দিল সে। আপনি ক্যাজুয়াল ডেটিংকে প্রায়োরিটি দেওয়া মানুষ। এটা আমার ধারণা বা বিশ্বাস বলতে পারেন। আর সেটা ভুল নয়, অকপটেই স্বীকার করল শেহরোজ। আই হ্যাভ গট আনফেটার্ড ফ্রিডম। আই ওয়াজ ডিসিপ্লিনড আনটিল আই ওয়াজ 16।
এটুকু বলে চুপ হয়ে গেল শেহরজ, সাজের থেকে দৃষ্টি ফিরিয়ে চাঁদের আলোয় ঝিকিমিকি করা পুলের পানিতে চেয়ে কথা বলল আবার, আমার আব্বু মারা যান যখন আমি 12 আর আম্মা 16-এ। আফটার অ্যাডাল্টহুড যে সকল মেয়ে আমার জীবনে এসেছে, তারা কখনো ধরে রাখতে পারেনি আমাকে আর আমিও পারিনি তাদেরকে। কেন? ফিসফিসানির মতো শোনালো সাজের কণ্ঠ। বিকজ দে ডিজার্ভ সামওয়ান বেটার দ্যান মি। Adbuda. এমনটা কেন? Saja. শেহরজ বিব্রত স্বরে বলল, ডিসকমফোর্ট লাগছে এই বিষয়ে কথা বলতে। Pleasure. কথাগুলো দ্বারা শেহরজকে বিচার করা যাচ্ছিল বটে। এমন স্বভাবের পুরুষদের প্রেমিক হিসেবে মানালেও আদর্শ জীবনসঙ্গিনী রূপে বিশ্বস্ত হতে পারে না বলেই মনে করে সাজ, কিন্তু তবুও কিছু একটা ভিন্নতা উপলব্ধি করছিল সাজ শেহরজের মাঝে। কথাগুলো বলার সময় তার চোখের তারায় কেমন উদাসীনতা, শূন্যতা কিংবা তার থেকেও বেশি একাকিত্বের ছায়া দেখতে পাচ্ছিল ও, আরও কি ভিন্ন কিছু ছিল এই কথাগুলোর মাঝে। থাকলেই বা সেটা কি তা আপাতত মাথায় আসছে না সাজের, তবে সেই ভিন্নতার কারণেই শেহরজকে উইমেনাইজার অথবা প্লে বয় ট্যাগ দুটো দিতে একটু অস্বস্তি বোধই হচ্ছে ওর। ঠিক আছে, জানিয়ে সাজ জিজ্ঞেস করলো, আপনার দাদা দাদিকে নিয়ে আসবেন না এখানে? Na. তারা আর শহরমুখী হতে চাইছে না, আমাকেই ফিরতে হবে তাদের কাছে। তাদের রেখে একা থাকতে আপনার ভালো লাগে? প্রশ্নটা শুনে শেহরজ তাকালো। কোমল আদুরে চোখে মুখে বেদনাটুকু আড়াল করতে পারেনি সাজ, নিশ্চয়ই বাবা মা, ভাইকে মনে পড়ছে। বলল, তুমি জানো, সাজ, একা থাকাটা ভালো লাগার নয়। কয়েক পল সাজ তাকিয়ে রইল শেহরজের মায়া দৃষ্টিতে। হ্যাঁ, এ মুহূর্তে তার চোখের ভাষাতে সেই পাথুরে কঠিন নির্দয়তা অনুভব হচ্ছে না, কিন্তু নিজের চোখ দুটো টাটিয়ে ওঠায় ঠোঁট চেপে চিবুকটা মিশিয়ে ফেলল বুকের সাথে, তবু পারল না নোনাপানিকে বাদ সাধতে, 2-3 ফোঁটা অশ্রুকণা গিয়ে পড়ল চায়ের মাঝেই। ওকে কাঁদতে দেখেও শেহরজ কিছু বলল না। সান্ত্বনা দেওয়ার সময় নয় এখন। সে অপেক্ষায় আছে সাজের মনে জমানো সকল কথা শোনার জন্য। মিনিটখানিক পর সাজ কান্নাটুকু সামলে বলতে শুরু করলো, আব্বু নিজের পেশার কারণে খুব বেশি সময় পেত না আমাদের জন্য। আম্মুও মানিয়ে নিয়েছিল, কিন্তু বিপত্তি ঘটল আমাকে জন্ম দেওয়ার পরই। আসলে আব্বু আম্মুর বিয়েটা আম্মুর পরিবারের অমতে হয়েছিল তো। সেটা আমার ভাইয়া জন্মানোর পর কিছুটা ঠিকঠাক হলেও আমার নানা আর মামারা আব্বুর যে কোনো ব্যাপারে দোষ ত্রুটি খুঁজে পেতি, অপমানও করে বসত মামারা সুযোগ পেলে, যে কারণে আব্বু খুব একটা যাতায়াত করতো না নানাবাড়িতে, তাই পরবর্তীতে আম্মুও যেত না একদম। আমি জন্ম নেওয়ার সময়টাতে আম্মু তাই পুরোপুরি একা ছিল। নানি আসতে চাইলেও মামারা তাকে আসতে দেয়নি, জেদ ধরে যে কেন আম্মু আসবে না তাদের কাছে। এই পারিবারিক দ্বন্দ্ব, আব্বুকে কাছে পেতে ইচ্ছে করলেও না পাওয়া, মনের কষ্টগুলো না বলতে পারা, সব মিলিয়ে সে মুহূর্তে আম্মু খুব ডিপ্রেশনে ভোগে। এ অবস্থার মাঝেই আমার জন্ম। তারপর যত সময় যায় ততই আম্মু খুব ভয়াবহভাবে পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত হয়। ব্যাপারটা শুরুতে কেউ টের পায়নি। আব্বু ছুটিতে বাড়ি ফিরলে আব্বুর সঙ্গে ছোট বড় যে কোনো বিষয়ে ঝগড়াঝাটি শুরু করে আম্মু, তবে আব্বু সব সময়ই সামলে নেওয়ার চেষ্টা করত। কিন্তু দেখা গেল আব্বুর ছুটি শেষ হলেই আম্মু আবার সিন ক্রিয়েট করত নানান কথাবার্তায়। আর এর মাঝে নানাবাড়ির মানুষগুলোর উল্টো পাল্টা কথাবার্তা, ব্যবহার নাকি চলছিলি। যে কারণে আব্বুর প্রতি আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়েছিল আম্মু। আব্বুকে পর্যাপ্ত সময় কাছে না পাওয়া, বাড়ি ফিরলেও আবার ঝুটঝামেলা শুরু আব্বুর সঙ্গে। আব্বুও ঠিকমতো আম্মুকে না বুঝতে পেরে রিয়্যাক্ট করে ফেলা, বাবার বাড়ির মানুষকেও পাশে না পাওয়া, আর এর সঙ্গে আমার বিরক্ত সহ্য না করতে পারা। সব মিলিয়ে আম্মুর অসুখটা সাংঘাতিক পর্যায়ে চলে যায়। যেদিন আম্মু সুইসাইড করল সেদিন সকালে আব্বুর সঙ্গে আম্মুর সব থেকে বড় ঝামেলা হয়েছিল। আম্মু কাঁদতে কাঁদতে চিৎকার করে বলেছিল, তুমি হয় আমাকে বেছে নেবে আর নয়তো তোমার সেনা জীবনকে। আমাকে না বেছে নিলে আমি চলে যাব আমার বাবার কাছে। আব্বুও তখন রাগের মাথায় জবাব দিয়েছিল, তুমি মূলত সেটাই চাইছো। আর শুধু শুধু আমার কর্মজীবনকে বাহানা বানাচ্ছ। আমার কাছে আমার সেনাজীবনই আগে, এই দেশের প্রতি আমার দায়িত্বটাই ফার্স্ট প্রায়োরিটি। তোমার যাওয়ার হলে যেতে পারো, কিন্তু আমার মেয়েকে নিতে পারবে না। এ কথা শেষেই আব্বু বেরিয়ে যায় সিলেটের উদ্দেশ্যে। আর ওই কথায় আম্মুকে কতটা আঘাত করেছিল তা এখন বুঝতে পারি।
হয়তো সুস্থ থাকলে যতই কষ্ট পাক সুইসাইড করার মতো চিন্তায় করতো না। আমি আম্মুকে একেবারে হারিয়ে ফেলেছি তা নিশ্চিত হয়েছিলাম নানাবাড়ি থাকার সময়। আব্বুকে আম্মুর মৃত্যুর জন্য দায়ী করে কাকু আর ফুপুদের সাথে ঝগড়া করে মামারা আমাকে জোর করে আর জেদ করেই নিয়ে গিয়েছিল। অথচ আমার খেয়াল রাখার বেলায় কেবল নানি ছাড়া আর কেউ ছিল না, সে বুড়ি মানুষ বলে খুব একটা পারতো না আমাকে যত্ন করতে। না খেতে চাইলে আম্মুর মতো কেউ গল্প শুনিয়ে, ঘুরিয়ে নিয়ে বেরিয়ে, আমার পিছু পিছু দৌড়ে খাওয়ানোর চেষ্টা করতো না। ওভাবেই না খেয়ে দিন কাটাতাম। রাতের বেলা খুব খিদে পেলে নানির হাতে কয়েক লোকমা খেয়ে ঘুমিয়ে যেতাম। মামা মামিরা তাদের ছেলেমেয়ে আর আমার মাঝে যে ভেদাভেদটা করত, তা যেদিন বুঝলাম সেদিনই উপলব্ধি করলাম আম্মু আর ফিরবে না, আব্বুর কাছেই আমি থাকতে চাই। তারপরে আমি আব্বুর কাছে যাওয়ার জন্য ছটফট করি, কান্নাকাটি করি। আর তা দেখেই নানা ভাই একদিন আব্বু আর কাকুকে ডেকে আমাকে তুলে দিয়েছিল তাদের হাতে। সবার মতো তুমি তখন মনে করতে না তোমার আব্বুর জন্যই তোমার আম্মু সুইসাইড করেছিল? না, তখন আমি অবুঝ ৩ বছর বয়সে ওসব বিচার করার মতো বুঝজ্ঞান তো আমার ছিল না, আর যখন বোঝার বয়স হলো তখন তো দেখতাম আব্বু বাড়ি ফিরলে রাতের বেলা সবাই ঘুমালে সে একা একা আম্মুর শোবার জায়গায় বসে কাঁদতো আর আম্মুর ছবির সঙ্গে কথা বলতো, বারবার সেদিনের জন্য খালি ক্ষমা চাইতো, নিজের অপারগতা স্বীকার করত আর নিজের মৃত্যু কামনা করত নৃশংস উপায়ে। যেন মৃত্যুর সময় আম্মুর ওই কষ্টটা সেও অনুভব করতে পারে। আম্মু চলে যাওয়ার পর আমার প্রতি আব্বুর টান আর ভালোবাসাও মাত্রাতিরিক্ত বেড়ে যায়, ছুটি পেলেই আমাকে নিয়ে আমেরিকা ছুটতো। দেশের ভেতরও অনেক জায়গায় ঘুরেছি আব্বুর সঙ্গে। কিন্তু ৩ বছর, সন্নিগ্ধ শেহরোজ। তোমার আম্মু তোমার আব্বুর ওই কথার কারণে সুইসাইড করে। তাদের সেই কনভারসেশন তুমি শুনেছিলে অত ছোট সময়ে। সেটা তোমার এখনো মনে থাকলেও, সাজ থাকবে না। বিষাদপূর্ণ হাসল সাজ, আমার মনে ছিল বলেই তো যখন সবাই আমাকে জিজ্ঞেস করেছিল আব্বু আম্মুর ঝগড়ার কথা আর আমি তখন অবুঝ হয়ে এই কনভারসেশন, ওই দিনের পুরো পরিস্থিতি তাদের জানিয়ে দিয়েছিলাম। সেটা জেনেই তারা আব্বুকে দোষারোপ করতে পেরেছিল। এমনকি একটু কাপল সাজের গলা, আমার ভাইও আব্বুকে আম্মুর খুনি বলে অভিযুক্ত করে গেল সব সময়। শেহরোজের চেহারাতে হঠাৎ চিন্তার ছায়া নামল। ঠোঁট কামড়ে কি এক ভাবনায় পড়ল সে, এবং মনে মনে সিদ্ধান্ত নিল, আজ রাতেই খালিদ উসমানের সঙ্গে কথা বলতে হবে তার। Caleb. গল্প, শেহরোজ। কলমে ইশরাত জাহান দুটি। তৃতীয় পর্ব।